দেখেছিলাম এবং ফাইবারে কিভাবে আমরা কাজ করব, মানে ফাইবারে একটা প্রোফাইল কিভাবে অর্গানাইজড ওয়েতে আমরা শোকেজ করবো সেই জিনিসটা দেখেছিলাম। তো আজকে যে জিনিসটা দেখবো, আজকে দেখবো হচ্ছে মেইনলি আমরা একটা অ্যাকাউন্ট কিভাবে সাইন আপ করব, fiverr.com এ নতুন একটা অ্যাকাউন্ট সাইন আপ করব কিভাবে, এবং সাইন আপ করার আগে যে জিনিসগুলো জানবো যে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার কোনো রেস্ট্রিকশনস আছে কি না, কোনো রুলস ফলো করতে হবে কি না, সেই জিনিসগুলো দেখবো। তো আমাদের টপিকটা আমরা একটু কোর্স মডিউলটা ওপেন করি। তো এখানে দেখাচ্ছে আমাদের মার্কেট প্লেসের ইন্ট্রোটা অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে ফাইবার টিওএস গিগ অ্যান্ড ভায়োলেশন। তো ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েশনের আগে আপনার কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কোন জিনিসগুলো লাগবে, এটা নিয়ে আমরা ডিসকাস করবো আজকে। তো ফার্স্টে চলে আসি আমরা ফাইবার কিভাবে কাজ করে, এটা লাস্ট ক্লাসে দেখছি। ভাইয়া আমি একটু একটু বলি। আমি না আজকে আমার বাসায় ইলেকট্রিসিটি নেই, তো ল্যাপটপে না আমি মোবাইলে করছিলাম, মোবাইল ডাটা দিয়ে। আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? আচ্ছা, স্ক্রিনটা সরি আমি স্কিপ করে গেছি এটা। থ্যাংক ইউ আপু। তো জি। দেখেন আমাদের লাস্ট ক্লাসে যে জিনিসগুলো কভার করেছিলাম, যে আমরা মার্কেট প্লেসের ইন্ট্রো এবং ব্র্যান্ডিং, সেলফ ব্র্যান্ডিংটা কভার করেছি। সো আজকে আমরা গিগ ক্রিয়েশন করব। তো গিগ ক্রিয়েশনের এই যে ফাইবার টিওএস গিগ অ্যান্ড ভায়োলেশন, এটা নিয়ে আমরা ফার্স্টে ডিসকাস করব, এবং আমাদের যে রিকোয়ারমেন্টগুলো থাকবে, মানে ফাইবারে জয়েন করতে যে ডকুমেন্ট অথবা যে রিকোয়ারমেন্টটা থাকে সেইগুলো নিয়ে ডিসকাস করব। তো ফাইবারে জয়েন করার জন্য আপনাকে কি করতে হবে বেসিক্যালি, ফাইবারে কি আপনি নর্মালি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার একটা জিমেল অ্যাড্রেস অথবা আপনার সেই জিমেল অ্যাড্রেসের এগেনস্ট আপনি পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কি না, এটা নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথমে যেটা বলবো, ফাইবারে জয়েন করতে গেলে আপনাকে অবশ্যই এনআইডি কার্ড হোল্ডার হইতে হবে। ফার্স্ট যে কন্ডিশনটা, এটা হচ্ছে আপনার মাস্ট ভোটার আইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এই তিনটা মাস্ট লাগবে। তারপরে কি কোন জিনিসগুলো লাগবে, তারপরে একটা জিমেইল অ্যাড্রেস, এবং এক মানে সেই জিমেইল অ্যাড্রেসের আন্ডারে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। সেই জিমেইল অ্যাড্রেস অথবা ইমেল অ্যাড্রেসটা যদি ভ্যালিড হয়ে থাকে, নো প্রবলেম, আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। সো আমাদের ফার্স্ট যে জিনিসটা দরকার হচ্ছে এনআইডি, দেন হচ্ছে ইমেইল অর মেইল অ্যাড্রেস। আচ্ছা, এরপরে আর কোন জিনিসগুলো আপনার দরকার, মোটামুটি এরপরে আর কোনো কিছুই দরকার নাই। যে জিনিসগুলো লাগবে সেগুলো আপনার কাছে আছে, লাইক প্রোফাইল ফটো। প্রোফাইল পিকচার লাগবে। সো প্রোফাইল পিকচার আমাদের মোটামুটি সবারই মানে অলরেডি উঠানো আছে, সো এটা সোহেল কোনো ভাই আপনার প্রবলেম নেই। মাইকটা অফ করেন। আচ্ছা, কেউ একজন মাইক অন করেছেন, সবার মাইকগুলো একটু মিউট করে রাখবেন। আচ্ছা, এরপরে আর কি লাগবে, এরপরে লাগবে হচ্ছে আপনার ডেসক্রিপশন, এরপরে লাগবে আপনার টাইটেল। সো এই জিনিসগুলো তো আমরা জেনারেট করব। আচ্ছা, সো মোটামুটি এই কয়টা জিনিস হইলে আমরা ফাইবারে জয়েন করতে পারবো, ফাইবারে অ্যাকাউন্ট করতে পারবো। তো ফার্স্টে আসতেছে হচ্ছে এনআইডি। তো এনআইডি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় লাগবে না, বাট এটা আমি ফার্স্টে রাখছি। এটার রিজন কি, এটার রিজন হচ্ছে আপনার যদি এনআইডি কার্ড, দ্যাট মিন স্মার্ট কার্ড না থেকে থাকে, তাহলে আপনি ফাইবারে জয়েন করার পরে কিছু প্রবলেম ফেস করবেন। কেমন প্রবলেম ফেস করবেন, সেটা হচ্ছে ফাইবারে জয়েন করার পরে আপনি যখন মিনিমাম একটা কাজ করবেন, মানে কোনো ক্লায়েন্ট যখন আপনাকে একটা কাজ দিবে, এটা গিগ ক্রিয়েশনের পরে, মানে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, দেন আপনি ফাইবারে গিগ ক্রিয়েট করলেন, এবং আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে ফাইবারে কাজ স্টার্ট করলেন। স্টার্ট করার পরে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে নক করে, ইভেন কোনো ক্লায়েন্ট যদি আপনাকে একটা প্রজেক্ট হ্যান্ড ওভার করে দেয়, যে আমার একটা লোগো দরকার অথবা আমার ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কাজ আছে, এইভাবে যদি আপনাকে কোনো একটা প্রজেক্ট দেওয়া হয়, সেই প্রজেক্টটা যখন আপনি কমপ্লিট করবেন, একটা প্রজেক্ট কমপ্লিট করার পরে ফাইবার আপনাকে ইন্ডিভিজুয়ালি নক করবে। পার্সোনালি নক করার পরে আপনাকে বলবে আপনার আইডেন্টিটি ভেরিফাই করার জন্য। তো আইডেন্টিটি আপনি কিভাবে ভেরিফাই করতে পারবেন, আপনি তিনটা কার্ডের মাধ্যমে, আপনি গভর্নমেন্ট ইস্যুকৃত তিনটা কার্ডের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন। ফার্স্ট প্রায়োরিটিতে ওরা বলবে আপনার যদি এনআইডি থাকে, দ্যাট মিন স্মার্ট কার্ড, বাংলাদেশে অলরেডি স্মার্ট কার্ড প্রোভাইড করা শুরু হয়ে গেছে। সো আপনার যদি স্মার্ট কার্ড থাকে, তাহলে স্মার্ট কার্ডের মাধ্যমে আপনি আইডি ভেরিফাই করতে পারবেন। অথবা পাসপোর্ট, আপনার যদি পাসপোর্ট থাকে, তাহলে আপনি পাসপোর্ট দিয়েও ভেরিফাই করতে পারবেন। অথবা আপনার যদি পাসপোর্ট এনআইডি কোনোটাই নাই, বাট ড্রাইভিং লাইসেন্স আছে, সেক্ষেত্রে আপনি ফাইবারে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমেও অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলতে পারবেন। তো এই যে অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় তো যেহেতু দরকার হচ্ছে না, তারপর আমি ফার্স্ট এটা কেন রাখলাম,
এইটার রিজন হচ্ছে যে আপনি যে আজকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাকে আপনার প্রোফাইলে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। তো পার্সোনাল ইনফরমেশনের ফার্স্ট যে ইনফরমেশন চাবে সেটা হচ্ছে আপনার ফুল নেম। আপনার ফুল নেম ইম্পোর্ট দিতে হবে এবং আপনার ফুল নেমটা হইতে হবে আপনার এনআইডির সাথে ম্যাচ করে, মানে আপনার এনআইডিতে যে ফুল নেমটা দেওয়া আছে ঠিক সেম ফুল নেমটা দেওয়া লাগবে আজকে। যদি এমন হয় যে আপনার এনআইডিতে একটা নাম দেওয়া আছে, আপনি আজকে অ্যাকাউন্ট ক্রিয়েশন করার সময় নামের স্পেলিংটা মিস্টেক করে ফেলেছেন, যদি মিস্টেক হয়ে যায় বাই চান্স, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি আইডেন্টিটি ভেরিফাই করতে পারবেন না ফার্স্ট। সেক্ষেত্রে কী হবে, আপনাকে ফাইবার 14 দিন টাইম দিবে। 14 দিনের মধ্যে যদি আপনি ভেরিফাই না করতে পারেন, সেক্ষেত্রে আপনার আইডিটা ডিসেবল করে দিবে ওরা। সেটা টেম্পোরারি হইতে পারে অথবা পার্মানেন্টলিও হইতে পারে, যে আপনি ফেলিয়ার, আপনি ভেরিফাই করতে পারেন নাই, দ্যাট মিন আপনার কাছে গভর্নমেন্ট আইডি কার্ড নাই, এই কারণে ফাইবার আপনাকে ডিসেবল করে দিবে। আচ্ছা, এরপর পরে যে জিনিসগুলো লাগবে, যে মানে এরপরে যে জিনিসগুলো হবে, যে ধরেন আপনার এনআইডি নাই, আপনার এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কোনোটাই নাই, আপনি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন বাট কোনোটাই আপনি পাননি, সেক্ষেত্রে কি আপনি ফাইবারে কাজ করতে পারবেন না? অথবা আপনি কি ফ্রিল্যান্সিং করতে পারবেন না মার্কেট প্লেসে? এটার অ্যান্সার যদি দিতে যাই, তাহলে আপনাকে যেটা করতে হবে, যদি এমন হয় যে আপনি 10-15 দিন অথবা 1 মাসের মধ্যে এনআইডি কার্ডটা পেয়ে যাবেন, তাহলে আপনার নামে আপনি করতে পারেন। যদি এমন হয় যে না, আপনার টাইম লাগবে, 1 বছর টাইম লাগবে, অথবা আপনার বয়স হয় নাই এনআইডি কার্ড পাওয়ার, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার প্যারেন্টসের আইডি দিয়ে, আপনার ভাই হইতে পারে, বড় ভাই, অথবা আপনার প্যারেন্টসের আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কি ফলো করতে হবে, যদি আপনার এনআইডি কার্ড না থেকে থাকে, সেক্ষেত্রে আপনার প্যারেন্টসের নামে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আপনি ফার্স্টে সাইন আপ করলেন, সাইন আপ করার পরে পার্সোনাল ইনফরমেশনে আপনার প্যারেন্টসের নাম দিলেন এবং তার সকল ইনফরমেশন দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন। ক্রিয়েট করার পরে যখন কাজ করতেছেন আপনি, বাট আপনার প্যারেন্টসের নামে সেই ফাইবারের প্রোফাইলটা, তো যখন ফাইবার আইডেন্টিটি ভেরিফাই করতে বলবে, তখন আপনার প্যারেন্টসের এনআইডি কার্ড সাবমিট করার মাধ্যমে এবং আপনার প্যারেন্টসের একটা প্রোফাইল পিকচার উঠিয়ে দেওয়ার মাধ্যমে আপনি আইডেন্টিটি ভেরিফাই করতে পারবেন। তো যার এনআইডি আর পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স কোনোটাই নাই, তাকে এই ট্রিকটা অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ আপনি ফাইবারে কাজ করতে পারবেন না। আচ্ছা, এরপরে আমাদের যে কোনো একটা ইমেল অ্যাড্রেস ভ্যালিড, সেটা হইতে পারে জিমেইল, তারপরে ইয়াহু, যে কোনো ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। দেন আমাদের ইনিশিয়ালি লাগবে হচ্ছে প্রোফাইল পিকচার। তো আমাদের প্রোফাইল পিকচার তো সবার সেভ করা আছে অলরেডি, প্রফেশনাল প্রোফাইল পিকচার উঠানোই আছে। তো এই কয়টা জিনিসের মাধ্যমে আমরা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এখন যাই হচ্ছে, ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনি কোন কাজগুলো করতে পারবেন না, অথবা কোন কাজগুলো অলরেডি করে ফেললে আপনি সেই ডিভাইস আর সেই ইন্টারনেট দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, যে যদি এমন হয়, যেমন আমি যে ল্যাপটপ দিয়ে আপনার সাথে কথা বলতেছি, আমি ক্লাসটা কন্ডাক্ট করছি, তো এই ল্যাপটপ দিয়ে অলরেডি আমার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, অলরেডি আমি ফাইবারে একটা অ্যাকাউন্ট করেছি এবং সেই ফাইবার অ্যাকাউন্টটা এই ল্যাপটপ দিয়ে কন্টিনিউ করছে। তো আমি যদি আজকে চাই যে আমি আরও একটা ফাইবার অ্যাকাউন্ট এই ল্যাপটপ দিয়ে করব, সেক্ষেত্রে আমি কোনোভাবেই নতুন অ্যাকাউন্ট এই ল্যাপটপ দিয়ে করতে পারবো না। কেন করতে পারবো না? এটার রিজন হচ্ছে, ফাইবার কখনোই সাপোর্ট করে না, ফাইবার কখনোই অ্যালাউ করে না যে একটা ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট হোক আর মাল্টিপল অ্যাকাউন্ট কন্টিনিউ করুক কেউ। এটার রিজন কি? এটার রিজন হচ্ছে যে আপনি একা মানুষ, আপনার আইডেন্টিটি ভেরিফাই হচ্ছে, তাহলে কেন আপনি আপনার ল্যাপটপ দিয়ে অথবা আপনি একজন ইন্ডিভিজুয়াল পার্সন হয়ে দুটো অ্যাকাউন্ট কন্টিনিউ করবেন? এটা ফাইবার কখনোই অ্যালাউ করে না। সো আমার এই ডিভাইস দিয়ে আমি কোনোভাবেই নতুন অ্যাকাউন্ট সাইন আপ করতে পারবো না। করতে পারবো না ব্যাপারটা তা না, নতুন অ্যাকাউন্ট যদি আমি সাইন আপ করতে যাই, অবভিয়াসলি হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, বাট সেই অ্যাকাউন্টটা কতদিন কন্টিনিউ করতে পারবো এটা বলা যায় না। এমন হতে পারে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে 2-4টা কাজ করলাম, তখন ফাইবার এটাকে রিচেক করে আমাকে ব্যান করে দিচ্ছে যে একটা ডিভাইস থেকে 2টা ফাইবার অ্যাকাউন্ট কন্টিনিউ করা হচ্ছে। তো এই জিনিসটা ফাইবার বেসিক্যালি ট্র্যাক করবে কিভাবে? আমার একটা ল্যাপটপে যে 2টা ফাইবার অ্যাকাউন্ট সাইন আপ করেছি, এটা কিভাবে ট্র্যাক করবে? তো এটার অ্যান্সারটা হচ্ছে যে আমরা যখন একটা অ্যাকাউন্ট সাইন আপ করি, ধরেন আমরা এই ডিভাইস থেকে fiber.com-এ গিয়ে আমরা সাইন আপ করব।
তো সাইন আপ করার সময় যে প্রসেসটা মানে যে মেকানিজমটা ওরা ফলো করে সেটা হচ্ছে যে আপনি যখন ফার্স্টে এই fiber.com-এ সাইন আপ করবেন, তো সাইন আপ করার পরে এবং সাইন আপ যখন আমরা অ্যাকাউন্টটা সাবমিট করব, সাবমিট করার সময় ওদের যে ডেটাবেজ আছে, ফাইবারের যে ডেটাবেজ আছে, সেই ডেটাবেজে তো নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হইলো, নতুন একটা ডেটাবেজ ক্রিয়েট হইলো। তো সেই ডেটাবেজে ওরা কিছু ইনফরমেশন স্টোর করে রাখে অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময়। কোন ধরনের ইনফরমেশনগুলো স্টোর করে? আপনার যে পার্সোনাল ইনফরমেশনগুলো থাকবে এগুলো তো অবভিয়াসলি স্টোর করবে, বাট তার সাথে আমাদের ডিভাইসের কিছু ইনফরমেশন ওরা স্টোর করে। ডিভাইসের কোন ধরনের ইনফরমেশন? আমাদের প্রত্যেকের ল্যাপটপ অথবা প্রত্যেকের সেলফোনের আইডেন্টিফিকেশন কিছু নাম্বার দেওয়া থাকে, যে নাম্বারের মাধ্যমে যে কোনো টেলিকম অপারেটর অথবা আইএসপি প্রোভাইডার যারা আছে তারা আমাদের ট্র্যাক করতে পারে। কিভাবে? আমরা সেলফোনের কথা যদি বলি, যে আপনি ইন্টারনেট না, জাস্ট বাটন একটা ফোন ইউজ করতেছেন যেখানে ইন্টারনেট ফ্যাসিলিটি নাই, বাট আপনি কথা বলতে পারেন। সেই ফোনগুলো যদি ট্র্যাক করতে যায়, সেটাতে কিন্তু ট্র্যাক করবে হচ্ছে আইএমইআই নাম্বার, মানে সেটার ইন্টারন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বারটা হচ্ছে আইএমইআই। আইএমইআইয়ের মাধ্যমে সেই ফোনটা যেখানেই থাকুক সেটার মধ্যে যদি সিম কার্ড ভরা থাকে তাহলে টেলিকম অপারেটররা সেই ফোনকে ট্রেস করতে পারবে। এখন ল্যাপটপ কিভাবে ট্রেস করবে? ল্যাপটপ ট্রেস করার জন্য ল্যাপটপের একটা আইডেন্টিটি নাম্বার থাকে, যেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ ডিভাইসগুলোর মাদারবোর্ডের একটা আইডেন্টিফিকেশন নাম্বার, যেটার মাধ্যমে গভর্নমেন্ট বলেন অথবা টেলিকম অপারেটর আইএসপি যারা আছে তারা আমাদের ডিভাইসকে ট্রেস করতে পারবে। তো আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ফাইবারের ডেটাবেজে আমাদের সেই ম্যাক অ্যাড্রেসটা চলে যায়। আমাদের ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেসটা আছে সেই ম্যাক অ্যাড্রেস ওদের ডেটাবেজে স্টোর হয়ে যায়। তো ধরেন আমি একটা যে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সে অ্যাকাউন্ট থেকে তো আমার ম্যাক অ্যাড্রেস ওরা স্টোর করে রাখছে। তো সেই অ্যাকাউন্টটা স্টোর করে, মানে সেই অ্যাকাউন্টের সাথে সেই ম্যাক অ্যাড্রেসটা স্টোর করার পরে আজকে যদি নতুন করে আমি একটা ফাইবারের অ্যাকাউন্ট এই ডিভাইস দিয়ে করি, তাহলে কি হলো? ওদের ডেটাবেজে দুইটা ফাইবার অ্যাকাউন্ট গেল এবং সেই দুইটা ফাইবার অ্যাকাউন্টের এগেনস্টে কিন্তু একটা ম্যাক অ্যাড্রেস ওদের ডেটাবেজে স্টোর হইলো। তো এতে করে ওরা ইজিলি এটাকে ট্রেস করতে পারে যে আপনি একটা ডিভাইস দিয়ে দুইটা অ্যাকাউন্ট কন্টিনিউ করছেন। সো এই কাজটা আমাদের কোনোভাবেই করা যাবে না যে একটা ডিভাইস দিয়ে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এটা গেল হচ্ছে ক্রিয়েশনের ব্যাপারে। তো যদি এমন হয় যে আপনার ফ্যামিলি মেম্বার হচ্ছেন আপনারা দুইজনই ফ্রিল্যান্সার, তো দুইজন যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন, ধরেন আপনার ফ্যামিলি মেম্বার, আপনার ভাই হয়তো বা গ্রাফিক ডিজাইনার, আপনি হচ্ছেন ওয়েব ডেভেলপার, বাট আপনাদের ডিভাইস একটা, বাসায় যে কোনোভাবে ডিভাইস একটা, হয়তো বা একটা ডিভাইস নষ্ট হয়ে গেছে, তাহলে আপনারা কি করবেন? তাহলে কি আপনারা একটা ডিভাইস দিয়ে টুকটাক যে কাজগুলো থাকে, কনভারসেশন অথবা আপনার ভাইয়ের হয়তো বা আপনার ডিভাইসে লগ ইন করতে হইতে পারে, এই সমস্ত অনেক দরকার হয় অনেক সময়। তো এইভাবে কি আপনার ভাই আপনার ডিভাইসে অথবা আপনি আপনার ভাইয়ের ডিভাইসে লগ ইন করতে পারবেন কি না? তো লগ ইন ইস্যুটা টোটালি ডিফারেন্ট, আমরা লগ ইন নিয়ে একটু পরে ডিসকাস করবো। বাট আপনারা যদি এইটা মনে করেন যে আপনার বাসায় ডিভাইস একটা, তাহলে আপনারা দুই ভাই আছেন, দুই ভাইয়ের দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আপনার একটা ডিভাইস দিয়ে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, তাহলে এটা ভুলে যান, এটা কোনোভাবেই করা যাবে না। একটা ডিভাইস দিয়ে একটা অ্যাকাউন্টই সাইন আপ করতে হবে। যদি মাল্টিপল অ্যাকাউন্ট সাইন আপ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা রিস্কি, মানে অনেক রিস্কি, যে কোনো সময় ফাইবার যদি ট্রেস করতে পারে সেক্ষেত্রে আপনাকে ব্লক করে দিবে অথবা আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে, প্রবলেম হইতেই পারে। তো প্রবলেমটা কখন হবে এটা বেসিক্যালি মানে ফাইবারের উপরে ডিপেন্ড করে, এটা আসলে বলা যায় না স্পেসিফিক যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ডিসেবল হয়ে যাবে। তো ওরা মেইনলি যখন ট্রেস করে সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করে কোনো কাজ করলেন না, কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিচ্ছে না, তখন আপনার প্রোফাইলটাকে ওরা কি বলে ফলো করবে না এবং আপনার প্রোফাইলটাকে ওরা কোনোভাবে অ্যানালাইসিস করবে না প্রোফাইল নিয়ে। বাট যখন আপনি কাজ করতে শুরু করবেন তখন ওরা আপনার প্রোফাইলটা নিয়ে অ্যানালাইসিস করা শুরু করবে এবং এই যে প্রসেসটা অ্যানালাইসিসের, এটা ম্যানুয়াল প্রসেস। এমন হতে পারে ফাইবার অথরিটি এসে আপনার ইনবক্সটা ম্যানুয়ালি চেক করতেছে যে আপনি ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতেছেন, আপনার অ্যাপ্রোচটা কেমন। এই জিনিসগুলো কিন্তু ফাইবার ম্যানুয়ালি অনেক সময় চেক আপ করে।
তো এই জন্য আমরা ট্রাই করব একটা ডিভাইস থেকে একটা অ্যাকাউন্টই সাইন আপ করার জন্য, মাল্টিপল অ্যাকাউন্ট সাইন আপ করব না। আর কোন ধরনের রেস্ট্রিকশনস আছে? আরও একটা রেস্ট্রিকশনস আছে, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস নিয়ে। আমাদের ম্যাক অ্যাড্রেস আমরা বললাম, যেটা হচ্ছে আমাদের ল্যাপটপের যে অ্যাড্রেসটা, সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। আরও একটা অ্যাড্রেস আছে আমাদের ট্রেস করার জন্য, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস কোথা থেকে আসে, অথবা আইপি অ্যাড্রেস জিনিসটা কি? আইপিটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, মানে আমাদের যে আইএসপি আছে, যাদের থেকে আমরা ইন্টারনেট সার্ভিসটা নিয়ে থাকি, তারা আমাদের যখন কানেকশন দেয়, ইন্টারনেট কানেকশন, তখন সেই কানেকশনের একটা আইডেন্টিটি নাম্বার থাকে, যেটাকে বলা হয় হচ্ছে আইপি অ্যাড্রেস, দ্যাট মিন ইন্টারনেট প্রোটোকল। সো এই আইপি অ্যাড্রেসটা নিয়ে আমাদের অনেক বেশি কনফিউশন কাজ করে, যে আমরা ফ্রিল্যান্সিং করতে গেলে একদম ডেডিকেটেড আইপি ইউজ করতে হবে, শেয়ার আইপি ইউজ করা যাবে না। তো এটা নিয়ে মিসকনসেপশন কাজ করে। তো এটা নিয়ে আমি একটু আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, যে একটা হচ্ছে ম্যাক কি বলে শেয়ার আইপি। আইপির দুটা ভাগ আছে, একটা হচ্ছে শেয়ার আইপি আর একটা হচ্ছে ডেডিকেটেড আইপি। তো আমরা ধরেন 500 টাকার যে কানেকশনগুলো নিই, অথবা 1000 টাকার যে কানেকশনগুলো নিই, এটা ভ্যারি করে আইএসপিদের উপরে। বাট নর্মালি যে কানেকশনগুলো হয়, যে আপনি আইএসপিকে ফোন করলেন যে আমার 5 Mbps একটা ইন্টারনেট কানেকশন দরকার, তো ওরা এসে আপনার বাসায় ইন্টারনেট কানেকশন দিয়ে গেল, এবং এটার জন্য ওরা চার্জ করতেছে 500 টাকা অথবা 1000 টাকা। সো এরকম যদি কানেকশন নিয়ে থাকি, সেই কানেকশনের যে আইপি অ্যাড্রেসটা দেয়, এটা হচ্ছে টোটালি শেয়ার আইপি। শেয়ার আইপি জিনিসটা কি? শেয়ার আইপি হচ্ছে যে আপনি এই মুহূর্তে একটা আইপি অ্যাড্রেস পেলেন, আইপি অ্যাড্রেসটা এরকম হয়, এটা হচ্ছে 192.on60.68.on, তারপরে হচ্ছে 4 অন হইতে পারে, অথবা 19 হইতে পারে, যে কোনো একটা নাম্বার হইতে পারে। এরকম হয় হচ্ছে আইপি অ্যাড্রেস। তো ধরেন আপনি এই মুহূর্তে একটা আইপি অ্যাড্রেস পেলেন, পাওয়ার পরে আপনি ইন্টারনেট ইউজ করতেছেন, সেই আইপিটা আছে, বাট একটু পরে আপনি ডিসকানেক্ট করে কানেক্ট করলেন, তখন এমনও হইতে পারে যে আপনার পাশের বাসায় আপনার আইপিটা চলে গেছে, পাশের বাসায় যে আইপিটা ইউজ করছে একটু আগে, সেই আইপিটা আপনি পাইছেন, এমন হইতেই পারে, যেহেতু আমরা শেয়ার আইপি ইউজ করি। এটা হচ্ছে শেয়ার আইপি, যে কিছু র্যান্ডম আইপি ওরা দিয়ে দেয়, যে আইপিগুলা ওদের এরিয়াতে যে কানেকশনগুলো থাকে, সেই এরিয়াতে র্যান্ডমলি কানেক্ট হবে। যে আইপিটা ফ্রি থাকবে, আপনি এই মুহূর্তে কানেক্ট করলেন ইন্টারনেট, যে আইপি ফ্রি ছিল সেটাতে আপনি কানেক্টেড হয়ে গেছেন, একটু পরে ডিসকানেক্ট করলেন, করে আবার কানেক্ট করলেন, দেখা গেছে যে আগে যে আইপিটা পাইছিলেন সেই আইপিটা এখন আর পাচ্ছেন না, নতুন একটা আইপি আসলো। এটা হচ্ছে শেয়ার আইপি। আর ডেডিকেটেড কি? ডেডিকেটেড হচ্ছে যে আপনাকে আপনার জন্য আপনার নামে একটা আইপি বরাদ্দ করে দেওয়া হবে। আপনার নামে একটা আইপি থাকবে ফিক্সড, যে আইপিটা কখনোই চেঞ্জ হবে না, আইএসপিরা সেই আইপি অ্যাড্রেসটাকে চেঞ্জ করবে না, যে আইপিটা শুধু আপনি ইউজ করবেন, সেখানে অন্য কোনো শেয়ার হওয়া অথবা চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এটার জন্য আপনাকে একটু বেশি চার্জ দিতে হবে আইপি অ্যাড্রেসের জন্য। প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের জন্য প্রত্যেক মাসে হইতে পারে 400 অথবা 500 টাকা, অথবা এটা এরিয়ার উপরে ডিপেন্ড করে, একটু এডিশনাল চার্জ আপনাকে দিতে হইতে পারে। সো সেই রকম আইপি যদি নিয়ে নেন, তাহলে এটা আপনার জন্য একদম ফিক্সড হয়ে থাকবে। তো আপনি কি শেয়ার আইপিতে ফাইবার অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না? আমরা অনেক সময় অনেকে বলে যে আমরা শেয়ার আইপিতে যদি ফাইবার অ্যাকাউন্ট ইউজ করি, সেক্ষেত্রে ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে, অনেক প্রবলেম হবে। এটার অ্যান্সারটা হচ্ছে না, আপনি ফাইবার অ্যাকাউন্ট শেয়ার আইপিতেও ইউজ করতে পারবেন, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। বিকজ আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্ট কেমন, এটা কিন্তু ফাইবার অনেক ভালো করে জানে। ওরা যদি না জানতো, তাহলে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের নিয়ে কিন্তু বিজনেস করতো না। এখন ওরা জানে যে বাংলাদেশের এনভায়রনমেন্ট অনুযায়ী বাংলাদেশের যে আইএসপিগুলো আছে, এরা সবসময় শেয়ার আইপি প্রোভাইড করে। এখন শেয়ার আইপি না নিয়ে যদি আমি ডেডিকেটেড আইপি নিতে যাই, রিয়েল আইপি নিতে যাই, সেক্ষেত্রে আমার অনেক এডিশনাল চার্জ আছে, চার্জ দিতে হয়। তো নর্মালি কিন্তু সবাই শেয়ার আইপি ইউজ করা হয়। সেই ক্ষেত্রে আমরা আমাদের এরিয়াতে যে শেয়ার আইপিগুলো ইউজ করতেছি, এই শেয়ার আইপি আমাদের ফাইবার অ্যাকাউন্টের জন্য কোনো প্রবলেম করবে না। আমাদের শেয়ার আইপিগুলো আমাদের অ্যাকাউন্টের জন্য হার্মফুল না। বাট এমন কোনো পাবলিক প্লেসে গিয়ে আমার ফাইবার অ্যাকাউন্ট ইউজ করা যাবে না। ফর এক্সাম্পল, আপনি ভার্সিটি এরিয়াতে চলে গেলেন, ভার্সিটির হোস্টেলে আপনি স্টে করতেছেন, সেখানে কিন্তু অনেক ইউজার আছে। ইভেন আমাদের কোডাস ট্রাস্টে যখন আপনি এসে ইন্টারনেট কানেক্ট করতেছেন, ওখানে কিন্তু অনেক ফাইবার ইউজার আছে। অনেকে ভুলবশত ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করে, অনেকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে আমাদের ল্যাব থেকে।
তো এই ধরনের যে পাবলিক এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোর ইন্টারনেট আমরা ইউজ করব না ফাইবারের জন্য, বাট আমরা যে নর্মালি বাসায় ইউজ করতেছি 500-1000 টাকার যে কানেকশনগুলো, এই কানেকশনগুলো শেয়ার আইপি আমরা ইউজ করতে পারবো, সেক্ষেত্রে ফাইবার কোনো রেস্ট্রিকশনস আপনাকে দিয়ে দিচ্ছে না। আচ্ছা, এই কয়টা জিনিস, ফার্স্টে হচ্ছে এনআইডি, দেন হচ্ছে ম্যাক অ্যাড্রেস, তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস, এই তিনটা গেল। সো ম্যাক অ্যাড্রেসের ক্ষেত্রে আরও কিছু ব্যাপার আমি অ্যাড করব, যে এমন যদি হয় যে আপনার এই ডিভাইস দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন আপনি ভুলবশত, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন, বাট ক্লাস করার পর আপনার মনে হচ্ছে না আগের অ্যাকাউন্টটা আমি ডিসেবল করে দেবো, সেই অ্যাকাউন্টের নাম হয়তো বা ভুল আছে, অথবা আপনি কনফিউজ যে আগের অ্যাকাউন্টটাকে আপনার কন্টিনিউ করা ঠিক হবে কিনা, এরকম যদি কনফিউশন কাজ করে তাহলে কি আপনার সেই ডিভাইসেই নতুন অ্যাকাউন্ট করতে পারবেন? ফার্স্ট কোশ্চেন থাকবে আপনার কাছে যে আপনার যে আগের অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টে কি আপনি শুধু সাইন আপই করেছেন, নাকি সেই অ্যাকাউন্টে গিগ ওপেন করেছেন, অথবা সেই অ্যাকাউন্টে কিছু ফ্রিল্যান্সিংয়ের কাজ করেছেন। যদি হয় যে হ্যাঁ আমি তো ভাই গিগ ওপেন করে ফেলছি, সেখানে দু একটা ক্লায়েন্ট আমাকে কাজও দিছে, তাহলে আমি কি করব? তাহলে কি আগের অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিব? অথবা এমন হইতে পারে আপনি আজ থেকে 2 বছর আগে অ্যাকাউন্ট করছিলেন, তখন দু একটা কাজ করছেন, এখন আপনি নতুন করে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে, যদি 2 বছর আগের অ্যাকাউন্ট হয়ে থাকে সেটাকে যদি আপনি ডিসেবল করে দিতে চান, ডিসেবল করার দরকার নাই। যদি এমন হয় যে আপনি 2 বছর আগে অ্যাকাউন্ট ওপেন করে কাজ করছেন, বাট 1 বছর ধরে সেটা লগ ইন করেন না আপনার ল্যাপটপে, তাহলে সেটাতে আর লগ ইন করার দরকার নাই, সে অ্যাকাউন্ট যেমন আছে তেমনই থাক। আপনার ডিভাইসে নতুন করে উইন্ডোজ রিসেট আপ দিয়ে আপনি কাজ শুরু করেন। কেন এটা বলতেছি, এই যে 2 বছর আগের কথা বলতেছি, 2 বছর আগে থেকে আজকে পর্যন্ত ফাইবারের অনেক চেঞ্জ চলে আসছে, ওদের ডেটাবেজে অনেক রকম ইমপ্রুভমেন্ট, অনেক রকম চেঞ্জ আসছে। সো 2 বছর আগের যে ম্যাক অ্যাড্রেসটা ছিল এটা হয়তো বা ওরা ট্রেস করবে না। সো 2 বছর আগের অ্যাকাউন্ট লগ ইন করারই দরকার নাই, ওটা শেষ করে মানে ফেলে দেন, ফেলে দিয়ে আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট করেন, তার আগে জাস্ট আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের উইন্ডোজটা রিসেট আপ দিয়ে নেন। সেকেন্ড যে পার্টটা আসতেছে এটা হচ্ছে যে, এমন হইলো আপনি 1 মাস আগে একটা সাইন আপ করছিলেন, সেই সাইন আপটা করছিলেন না বুঝে, আপনি ফাইবারে জাস্ট ঢুকছেন, এখানে দেখছেন জয়েন করা যায়, তো এখানে জাস্ট ক্লিক করে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আপনি এটাতে সাইন আপ করে ফেলেছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে যেটা করতে পারবেন যে আপনি আগের অ্যাকাউন্টটাকেই কন্টিনিউ করতে পারবেন, যদি আপনি শুধুমাত্র সাইন আপ করে থাকেন, যে অন্য কোনো ইনফরমেশনে আপনি ইনপুট দেন না, ইভেন আপনি গিগও ক্রিয়েট করেন নাই, তাহলে আপনি আগের অ্যাকাউন্টটাই কন্টিনিউ করতে পারবেন, নো প্রবলেম। বাট ব্যাপারটা যদি এমন হয় যে 1 মাস আগে না, 4-5 মাস আগে আপনি ফাইবারে একটা অ্যাকাউন্ট সাইন আপ করেছিলেন, বাট সেখানে নাম ভুল দেওয়া আছে, আপনার যে ফুল নেম দেওয়া আছে সেটা ভুল দেওয়া আছে, আপনার এনআইডি কার্ডে সেই নাম নাই, এমন যদি হয়ে থাকে তাহলে কি করবেন? এটা ইনশিওর করতে হবে, যদি আপনার গিগ ওপেন করা থাকে তাহলে এই ল্যাপটপ দিয়ে আপনি আর নতুন অ্যাকাউন্ট করতে পারবেন না, যদি করেন সেটা রিস্ক হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন? তাহলে সহজ ওয়ে, আপনি অ্যানাদার কোনো ডিভাইস থেকে, ফর এক্সাম্পল আপনার যে সেল ফোনটা আছে, এই ল্যাপটপে তো অলরেডি আপনি অ্যাকাউন্ট সাইন আপ করেছেন, সো এই ল্যাপটপে নতুন অ্যাকাউন্ট সাইন আপ করার দরকার নেই, না করে আপনার যে সেল ফোন আছে, স্মার্টফোনটা আছে, সেই স্মার্টফোনের মাধ্যমে আপনি সাইন আপ করেন নতুন অ্যাকাউন্টে। সাইন আপ করার পরে আপনার যে ল্যাপটপটা, সেই ল্যাপটপের উইন্ডোজটা নতুন করে সেট আপ করেন। সেট আপ করার পরে আপনি মোবাইল থেকে যে সাইন আপ করেছিলেন সেই অ্যাকাউন্টটা আপনার ল্যাপটপে সাইন ইন করেন। তো সাইন ইন করার ক্ষেত্রে প্রত্যেকবার সাইন ইন, অথবা আপনি যে ল্যাপটপে সাইন ইন করবেন, সাইন ইন করার সময় কিন্তু বেসিক্যালি আপনার ম্যাক অ্যাড্রেসটা ট্র্যাক করে না, ম্যাক অ্যাড্রেসটা ওরা ট্রেস করে না, ওরা ট্রেস করে কখন? যখন আপনি ফাইবারের সাপোর্টে যাবেন। ফর এক্সাম্পল আপনার ফাইবার থেকে মানে কোনো মেইল আসছে, অথবা ফাইবারে কোনো হেল্পের জন্য আপনি ওদের নক করবেন, ঠিক তখন আপনার ম্যাক অ্যাড্রেস, আপনার আইপি অ্যাড্রেস, এই সকল ইনফরমেশন ওদের সাপোর্টে চলে যায়। সো আমার যেটা সাজেশন, যে যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন তাহলে যদি এমন হয় 1 মাস আগে, তাহলে ওটাকে কন্টিনিউ করেন। যদি এমন হয় যে না 1 মাস আগে না, তারও আগে করছি বাট গিগ ওপেন করে ফেলছিলাম, তাহলে আপনি আপনার মোবাইল অথবা আদার কোনো ডিভাইস থেকে সাইন আপ করে আপনার যে ডিভাইস আছে সেটাতে সাইন ইন করে পরবর্তীতে যে কাজগুলো আছে সেগুলা কন্টিনিউ করেন। তো এই ছিল মোটামুটি ইনিশিয়াল যে রেস্ট্রিকশনগুলো এইগুলা। তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন?
আর কেউ কি কোশ্চেন করেছেন দেখতে আচ্ছা কোনো কোশ্চেন করেন নাই, সো এই জিনিসটা কি ক্লিয়ার আপনারা? আসসালামু আলাইকুম নূর ভাই। জি ভাই। আলাইকুম বলছি। জি আচ্ছা, ভাই। পাসওয়ার্ড যদি মিস করে যায় সেক্ষেত্রে কি আমরা যেমন আচ্ছা পাসওয়ার্ড যদি আপনি পাসওয়ার্ড। ভুলে যান, রাইট? হুম। আচ্ছা পাসওয়ার্ড ভুলে গেলে তাহলে আপনি রিসেট পাসওয়ার্ড দিতে পারবেন। আপনি সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য রিসেট পাসওয়ার্ড দিয়ে আপনি সেই পাসওয়ার্ডটাকে নতুন করে সেট আপ করতে পারবেন। আচ্ছা ভাইয়া, আমার একটা হুম। কোশ্চেন ছিল হচ্ছে, আসসালামু আলাইকুম। আমি অলরেডি অ্যাকাউন্ট করেছি, আমি সেখান থেকে মানে আমার একটা গিগ ডিলিট করে দিতে চাচ্ছি, এতে কি কোনো প্রবলেম হবে? না আপু, আপনি যে কোনো সময় গিগ ডিলিট করতে পারবেন, আপনি নতুন করে তৈরি করতে পারবেন। বাট গিগ ডিলিট করলে যেটা হয় যে আপনার টোটাল ইমপ্রেশন যেটা ছিল সেখান থেকে যে ডিলিট মানে গিগটা ডিলিট করবেন সেই ইমপ্রেশনটা মাইনাস হয়ে যাবে। এই জাস্ট। আচ্ছা, ভাইয়া আরেকটা আমারটা যেটা হচ্ছে মানে ইমপ্রেশনটা এরকম যে 1 মাস, ধরেন এরকম হয় যে আমার অ্যাকাউন্টে 1 মাস হয়েছে আমি ক্রিয়েট করেছি, তো 1 মাসের মধ্যে কি পরিমাণ ইমপ্রেশন করলে বোঝা যায় যে হ্যাঁ আমার আচ্ছা আপু, অ্যাকাউন্টে এগুলো নিয়ে সবকিছু আমরা ঠিকঠাক পরে আছে, পরে মানে ডিসকাস এসইও করব। ফ্রেন্ডলি হয়েছে এটা? এটা আসলে অফ টপিক হয়ে যাচ্ছে, সো এটা নিয়ে আমি পরে ডিসকাস করব। আপনি আমাকে লাস্টে একটু মনে করে দিবেন। আচ্ছা, ঠিক আছে তমাল ঠিক ভাই। আছে। ভাইয়া আমার ওই মেসেজটা তো কালকে দিয়েছিলাম ইয়েতে, আপনি বললেন এখন আমি তো কোনো গিগও ওপেন করি নাই, আমি জাস্ট ওই যে আপনি বললেন না যে অ্যাকাউন্ট আসছে করা যায় এই জন্য করে ফেলছি, এরকম হয়েছিল। তো আচ্ছা এখন আমার এটা কি ব্যাক পাবো না কি করব? আচ্ছা ভাই, এটা আপনি ব্যাক পাওয়ার পসিবিলিটি অনেক কম, এটা পাবেন না। সো সেক্ষেত্রে আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট করবেন। তো আপনি যেটা করেছিলেন, আপনি আপনার ল্যাপটপ দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন অলরেডি, রাইট? সো আপনি যে নতুন অ্যাকাউন্টটা করবেন সেই নতুন অ্যাকাউন্টটা আপনার যে ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে আগের অ্যাকাউন্ট করেছিলেন সেই ডেস্কটপ অথবা ল্যাপটপকে অ্যাভয়েড করেন। অ্যাভয়েড করে যদি আপনার অ্যানাদার কোনো ডিভাইস না থাকে, সেক্ষেত্রে আপনার যে স্মার্টফোনটা আছে স্মার্টফোন দিয়ে জাস্ট জি। সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আপনার ল্যাপটপের উইন্ডোজটা নতুন করে সেট আপ করে সেই ল্যাপটপে আপনি প্রোফাইলের যে আর সমস্ত কাজ আছে, যে ইনফরমেশনগুলো দিতে হবে, ইভেন গিগ ওপেন করতে হবে, সেগুলো আপনি ল্যাপটপ দিয়ে করবেন। ওকে ভাইয়া, তাহলে আমি ওকে। করে নিচ্ছি। বাট ভাইয়া তখন আইপি অ্যাড্রেস কি ট্রেস করবে না না যদি ভাই, একই ওয়াইফাই দিয়ে? আচ্ছা আইপি অ্যাড্রেস ওরা ম্যাক্সিমাম টাইম এটা ট্রেস করে না। আর আমাদের যে ওয়াইফাইয়ের আইপি মানে আইপি অ্যাড্রেসগুলো আছে এগুলো কিন্তু র্যান্ডমলি চেঞ্জ হয়। সো এটা ট্র্যাক করেও বেসিক্যালি কোনো লাভ নেই, এটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। আপনার দিনে 3টা 4টা 5টা করে আইপিও অনেক সময় পাওয়া যায়। সো আইপি অ্যাড্রেস নিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা, আরেকটা জিনিস ভাইয়া, আসলে সিমের যে আইপিটা থাকে ওইটা কি শেয়ার আইপির মতো সিস্টেম নাকি এটা জি ভাইয়া, পুরাটাই আমাদের নিজস্ব ফোনে যে টাইপ? আইপিগুলো ইউজ করি, ফোনের আইপিগুলোও সেম। ওরা বেশ কিছু আইপি কিনে নেয়, কিনে নেওয়ার পরে সেগুলো শেয়ার করে। আমি একটা সময়ে ট্রান্সমিশন প্ল্যানার ছিলাম, সো আমি একটা সময়ে ভাবতাম যে না ওরা হয়তো বা ডেডিকেটেড আইপি প্রোভাইড করতেছে, বাট না, ওদেরটাও সেম। বাট আইপির কিছু ক্যাটাগরি আছে, এ টাইপ, সি টাইপ, তারপর হচ্ছে বি টাইপ কিছু আইপি আছে, বাট ওদেরটা এ টাইপের মানে মোটামুটি আমরা মানে যে ব্যান্ডয়েডগুলো ইউজ করি এখানে যে আইপিগুলো ইউজ করা হয় এটার থেকে একটু বেটার কোয়ালিটির আইপি ওরা ইউজ করে। সো সেই ক্ষেত্রে যদি আপনি ফোনের যে আইপিটা ওরা প্রোভাইড করে সেটা দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট করেন, ওটা অনেক সেফ। আমাদের লোকাল যে ইন্টারনেট আছে এটার থেকে সেফ, এবং ওটার ব্যান্ডয়েডটাও কিন্তু এটার থেকে বেটার। হ্যাঁ, আমি আসলে এটা একমত এটার সাথে। এটা আমি মানে অভিজ্ঞতা থেকে বলতেছি, জি হ্যাঁ। এটা আমার কাছে বেশি ভালো লাগে আর কি, সিমের আইপিটা। হ্যাঁ সিমের আইপিটা আমাদের শেয়ার, বাট আমাদের মতো একদম লোকাল আইপি না। ওখানে একটা কোয়ালিটি ওরা মেনটেন করে। এবং আমরা যখন আইপি নিয়ে অনেক ডিসকাশন আছে, আইপি নিয়ে যদি বলতে যাই ক্লাসের টাইম শেষ হয়ে যাবে। আইপি প্রোভাইড করে হচ্ছে তা ঠিক। এটিএনটি, ওয়ার্ল্ডের যত আইপি প্রোভাইড করে, মানে প্রোটোকল ভার্সেস 5 যেটা, সরি 4, এটার আইপি প্রোভাইড করে হচ্ছে এটিএনটি। সো এটিএনটি 3 ক্যাটাগরির আইপি প্রোভাইড করে, এবং একটা রিয়েল আইপির দাম কম করে হইলেও আপনার 30,000 কি 35,000 টাকা দিয়ে একটা আইপি পারচেস করতে হয়। সো এই যে লোকাল ব্রডব্যান্ড, ওদের থেকে যদি আমরা একটা ডেডিকেটেড আইপি নেই, তার মানে কিন্তু এটা না ওরা আপনাকে রিয়েল আইপি দিচ্ছে, ওরা আপনাকে যে কোনো একটা আইপি ফিক্সড করে দিচ্ছে। জাস্ট এইটুকুই যে যে কোনো একটা আইপি ফিক্সড করে দিচ্ছে, সেই আইপিটা আপনার কাছ থেকে চেঞ্জ হবে না, শুধু আপনিই পাবেন, বাট ওইটা রিয়েল আইপি না।
সো আইপি নিয়ে এত কিছু টেনশন করার দরকার নাই, আইপি নিয়ে এত কোনো প্রবলেম হবে না। আর ফোনের আইপি যদি মানে ফোনের ইন্টারনেট যদি ইউজ করতে পারেন এটা একদম সেফ, এক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম হবে না। বাট প্রবলেম ফেস করবেন আপনি এয়ারটেলের ইন্টারনেট ইউজ করলে। এয়ারটেলের ইন্টারনেটে বেশ প্রবলেম হয়, বিভিন্ন জায়গায় রোবট ধরে, মানে ওটা লোকেশন বেস। আমি যে টাওয়ারের এরিয়াতে আছি সেই টাওয়ারের আইপিটা কেমন এটার উপরে বেস করে অনেক সময় রোবট ধরে। এয়ারটেল এবং রবি যেটা এই ব্রডব্যান্ড ইউজ মানে এই টেলিকমের ব্রডব্যান্ড ইউজ করার পরে অনেক জায়গায় আমি পার্সোনালি প্রবলেম ফেস করছি। তখন থেকে আমি রবি অ্যান্ড এয়ারটেলের ইন্টারনেট ইউজ করি না। আমি বাইরে যদি আউটডোরে দরকার হয় ইন্টারনেট, সেক্ষেত্রে আমি জিপির ইন্টারনেট ইউজ করি এবং ওদের ব্যান্ডউইথ এবং আইপির কোনো প্রবলেম হয় না এবং ইনশাল্লাহ আপনারও হবে না। সো এই ছিল হচ্ছে আইপি অ্যান্ড ম্যাকের Okay. ডিসকাশন। জি মাহবুব ভাই কিছু বলতে চাচ্ছিলেন? না আসলে এটা ঠিক আছে, আমি বুঝতে পারছি জিনিসটা। আচ্ছা ঠিক। বলেন, সমস্যা নেই। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। জি ভাই। হ্যালো হিমেল ভাই। জি বারুক ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যদি ধরেন আমার যে যে ল্যাপটপ থেকে আমি এখন অ্যাকাউন্ট করছি, পরবর্তীতে যদি আমি অন্য কোনো ল্যাপটপে সাইন ইন করি, এটা কি করা যাবে কিনা? হ্যাঁ আপনি পরবর্তীতে অন্য যে কোনো মানে ল্যাপটপে সাইন ইন করতে পারবেন, বাট এইটা আপনার মাথায় রাখতে হবে আপনি যে ল্যাপটপে সাইন ইন করতে যাচ্ছেন। যেমন আমি ওয়েব ডেভেলপার, আপনি যদি ওয়েব ডেভেলপার হন তাহলে আমার ল্যাপটপটা নিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটাকে সাইন ইন করতে পারবেন না, বিকজ আমি নিজেও একজন ওয়েব ডেভেলপার। ফাইবার এটা কখনোই সাপোর্ট করে না যে দুইটা সেম ক্যাটাগরির অ্যাকাউন্ট একটা ডিভাইসে সাইন ইন করবেন, আচ্ছা ভাইয়া সাইন ইন করার ব্যাপারে। আচ্ছা জি ভাই, ভাইয়া, বাইরে রিয়েল যান। ইউজার নেমটা কতটা ইম্পর্টেন্ট, এটা কি ইউজ করতে হবে? হ্যাঁ ভাই আমরা ইউজার নেমটা নিয়ে কথা বলবো, আমরা জাস্ট আইপি এবং রেস্ট্রিকশনস নিয়ে যেগুলো ছিল এগুলো নিয়ে ও কথা আচ্ছা, বলবো। আরেকটা জিনিস হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এই লকডাউনের আগে ভার্সিটি থেকে, তো এখন এটা কি বাদ দিয়ে দিব? কোন কোন গিগ ওপেন হয়নি। হ্যাঁ ভার্সিটির পিসি থেকে। আচ্ছা সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় ওইটা আপনি কি বাসায় লগ ইন করেছিলেন ওই অ্যাকাউন্টটাকে? হ্যাঁ লগ ইন করা হয়েছে। আচ্ছা লগ ইন করা হয়েছে, নো প্রবলেম। আপনি ওইটাকে বাদ দেন, ওইটাকে বাদ দিয়ে আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট করেন, আমার কাছে এটাই বেটার মনে হচ্ছে। এবং আপনি যখন আচ্ছা। অ্যাকাউন্ট করবেন তখন আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের উইন্ডোজটা নতুন করে সেট আপ দিয়ে নেবেন। না এই যে বাসার setup- পিসিতে তো কোনো কিছু আমি সেটআপ করিনি, জাস্ট লগ ইন। আচ্ছা লগ ইন করেছেন, তারপরে just log in। একটু আপনি সেট আপ করে নেবেন। এটার একটা রিজন আছে, এটা কেন বলতেছি, এই যে আমরা ব্রাউজারগুলো ইউজ করি, ব্রাউজারগুলো খুবই স্মার্ট। এখন একটা ওয়েবসাইট ফর এক্সাম্পল আমরা যখন ফেসবুকে ফার্স্ট টাইম লগ ইন করি, জাস্ট নতুন করে উইন্ডোজ দিচ্ছে অথবা আমরা ফেসবুকে মানে এখন পর্যন্ত লগ ইন করি নাই, এরকম যদি হয়ে থাকে ফার্স্ট টাইম দেখবেন যে ফেসবুকে যে ওয়েবসাইট এটা লোড হইতে অনেক টাইম নেয়। কখনো খেয়াল করছেন ফার্স্ট টাইম যখন আপনারা জানি। ফেসবুক ওপেন করেন অথবা যে কোনো ওয়েবসাইট ওপেন করেন অনেক টাইম নেয়, কিন্তু অনেক ব্যান্ডউইথ খরচ হয়। এবং নেক্সট টাইম থেকে যখন আপনি এটাতে লগ ইন করেন অথবা ভিজিট করেন, নেক্সট টাইম কিন্তু এত টাইম দরকার হয় না। এটার রিজন কি? এটার রিজন হচ্ছে একটা ওয়েবসাইটের পিছনে, একটা ওয়েবসাইটকে ফাস্ট করার জন্য বেশ কিছু প্রসিডিউর মেনটেন করে স্পিড আপ করার জন্য। সেক্ষেত্রে প্রত্যেকটা ওয়েবসাইটের কিছু ক্যাশ মেমোরি থাকে, কিছু ক্যাশ ডাটা থাকে। আপনি যখন ফার্স্ট টাইম এই ওয়েবসাইটে ভিজিট করতেছেন তখন এই যে ব্রাউজারটা আছে, এই ব্রাউজারটা সেটা যে কোনো ব্রাউজার হতে পারে, গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স, সেই ব্রাউজারগুলো এতটা স্মার্ট যে যে ওয়েবসাইটে ভিজিট করলেন সেই ওয়েবসাইটের কিছু হিস্টোরি সে উইন্ডোজের ভিতরে স্টোর করে রাখবে, যেন পরবর্তীতে ওই ওয়েবসাইটে ঢুকতে এত বেশি প্রেশার না নিতে হয়। সো এইভাবে আপনি যে ওয়েবসাইটে ঢুকতেছেন সেই ওয়েবসাইটের ক্যাশ মেমোরি কিন্তু আপনার ল্যাপটপে স্টোর হয়ে আছে আপনার উইন্ডোজের ভিতরে। সো আপনি যদি ম্যানুয়ালি এটাকে ডিলিট করতে চান, ম্যানুয়ালি ডিলিট করতে আপনাকে বেশ হ্যাসেল ফেস করতে হবে, এটার ব্রাউজার আনইনস্টল করতে হবে, আপনার উইন্ডোজের সেটিংয়ে গিয়ে এটার ক্যাশ মেমোরি খুঁজে বের করতে হবে যে কোথায় ক্যাশ ডেটাগুলো স্টোর হয়ে আছে সেগুলো আচ্ছা আমি তাহলে করতে হবে। অন্য ডিভাইস যেটাতে লগ ইন করা হয়েছে, যেমন ল্যাপটপে আমি লগ ইন করেছি, তো অন্যান্য আরো কিছু ডিভাইস আছে আমার দুটো যেগুলোতে লগ ইনই করা হয় না, ফাইবার আমার ওপেনই হয়নি, হুম। তো আমি সেগুলোতে ট্রাই করতে পারি না। হ্যাঁ সেগুলোতে ট্রাই করতে পারেন, no এটাতে problem। আমার অরিজিনাল উইন্ডোজ আছে, আমি এটা নিয়ে কোনো কিছু আর করতে যাচ্ছি না। অথবা হ্যাঁ। ফোন থেকে করতে পারি, ফোন থেকে করা হয়নি। হ্যাঁ ঠিক আছে, আপনি ফোন থেকেও করতে পারবেন, নো প্রবলেম। বাট আপনি ওকে যদি এমন হয় যে উইন্ডোজ দিতে পারবেন না আপনার অরিজিনাল উইন্ডোজ, তো সেই ক্ষেত্রে আপনি ব্রাউজারটা একদম ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আপনি উইন্ডোজের ভিতরে আপনি অনেক ভিডিও পাবেন কিভাবে ক্যাশ মেমোরি ডিলিট করতে হয়, আচ্ছা সেই ভিডিওগুলো দেখে সেই ক্যাশগুলো রিমুভ করে দেন আপনি কন্টিনিউ করেন। ওকে আচ্ছা ওকে ভাই, থ্যাংক ইউ।
সো আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই এটা নিয়ে। আর যদি এটা নিয়ে আরও কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা একদম লাস্টে সেই কোশ্চেনগুলো নিব। এখন আমরা আমাদের বাকি যে স্টেপগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ দেখব। তো ফার্স্টে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে, ফার্স্টে যেটা লাগবে এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস আমরা ইউজ করব। সেটা হতে পারে জিমেল অথবা সেটা হতে পারে ইয়াহু মেইল, ওয়াই মেইল, যে কোনো কিছু হতে পারে, বাট সেটা ভ্যালিড হতে হবে, সেটা আপনারই হতে হবে। ওকে ফাইন। তো এখানে দেখেন বেশ কিছু অপশন আছে যে অপশনগুলোর মাধ্যমে ফাইবারে আমরা জয়েন করতে পারবো। তো ফার্স্টে দেখেন এখানে একটা দেওয়া আছে হচ্ছে বিকাম এ সেলার, সাইন ইন, আর একটা হচ্ছে জয়েন। আপনি চাইলে যে কোনো এই বিকাম এ সেলার অথবা জয়েন, এই দুইটা অপশনের মাধ্যমে যে কোনো একটা অপশন দিয়ে ফাইবারে জয়েন করতে পারবেন। তো এই যে জয়েন অপশন অথবা এই যে বিকাম এ সেলার, এই দুইটার ডিফারেন্স কি? আপনি যদি জয়েনে ক্লিক করেন তাহলে আপনাকে স্টেপ বাই স্টেপ ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যে অ্যাকাউন্টটা হবে হচ্ছে আপনার ক্লায়েন্ট অ্যাকাউন্ট। আমরা এটাও জানি যে যখন আমরা ফাইবারে শুধুমাত্র সাইন আপ করি, গিগ ওপেন না করার আগ পর্যন্ত আমাদের প্রোফাইলটা ক্লায়েন্ট প্রোফাইল থাকে। সো জয়েন থেকে যদি আমরা জয়েন করি তাহলে আমাদের যেটা করতে হবে, ফার্স্টে ফাইবারে জয়েন করব, জয়েন করার পরে আমরা বিকাম এ সেলার ক্লিক করে অথবা বিকাম এ সেলার যে অপশনটা আছে সেই অপশনটাকে ইউজ করে আমাদের পার্সোনাল ইনফরমেশন, একজন ফ্রিল্যান্সার হিসেবে যে ইনফরমেশনগুলো দিতে হয় সেগুলো দিতে হবে। সো আপনি বিকাম এ সেলারে ক্লিক করলে কি হবে? বিকাম এ সেলারে ক্লিক করলে দেখেন একটা পেজ নিয়ে আসলো, যে পেজে এখানে বলতেছে বিকাম এ সেলার একটা ইয়া দেওয়া আছে, বাটন দেওয়া আছে, এবং এখানে একটা স্লাইডার ইউজ করছে ওরা, একটা ভিডিও শো হচ্ছে, এবং এখানে কত মিলিয়ন ট্রানজ্যাকশন হয়েছে, তারপরে এদের সার্ভিসের প্রাইস রেঞ্জটা কেমন, এই জিনিসগুলো দেখাচ্ছে। এবং দেখেন ওদের কমিউনিটি, আচ্ছা কেউ কিছু বলতে চাচ্ছেন? হ্যালো জি ভাই শুনতে পাচ্ছি, হ্যালো। ভাই আমি শুনতে পাচ্ছি। আচ্ছা এখানে দেখেন ওদের কমিউনিটি যারা বেস্ট ফ্রিল্যান্সার তাদের ফিচার করে রাখছে। সো এই পেজ থেকে যে বিকাম এ সেলার, এখানে ক্লিক করে আমি অ্যাকাউন্ট করতে পারবো। তো এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমার থেকে কী কী ইনফরমেশন চাচ্ছে। তো ফার্স্টে দেখেন আমাকে এখানে বলতেছে এন্টার ইউর ইমেইল। এর আগে আরও কিছু অপশন আছে যে অপশনগুলো ইউজ করে আপনি ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো ফার্স্টে বলতেছে যে কন্টিনিউ উইথ ফেসবুক, মানে আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে আপনি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ফাইবারে জয়েন করতে পারবেন, অথবা আপনার যদি গুগল অ্যাকাউন্ট থাকে, দ্যাট মিন জিমেইল থাকে, আপনি জিমেইলের মাধ্যমেও এখানে জয়েন করতে পারবেন। বাট আমরা এই যে তিনটা অপশন দেওয়া আছে, এই তিনটা অপশনের কোনো অপশনই ইউজ করব না, এগুলোকে অ্যাভয়েড করব। এটার রিজনটা কি? আপনি যদি কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করেন তাহলে আপনার ফেসবুকে লগ ইন করতে বলবে, এখানে লগ ইন করার মাধ্যমে আপনাকে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করাবে। তো এইটার প্রবলেমটা কি? পরবর্তীতে যে প্রবলেমটা ফেস করবেন, আপনি যদি ফাইবারে লগ ইন করতে চান সেক্ষেত্রে ফার্স্টে আপনাকে লগ ইন করতে হবে ফেসবুকে, দেন আপনাকে লগ ইন করতে হবে ফাইবারে। তো এটা এক্সট্রা একটা হ্যাসেল। সো এই হ্যাসেলে আমরা যাব না, আমরা যেটা করবো আমাদের ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডের মাধ্যমে ম্যানুয়ালি আমাদের প্রোফাইলটাকে সাবমিট করব এবং প্রোফাইলটাকে ক্রিয়েট করব। তো আমাদের যে ইমেইল অ্যাড্রেসটা আছে সেই ইমেইল অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা এরপর আমি চলে যাব স্লাইডারে, আমরা স্লাইডার তৈরি করেছি একটা, সেই স্লাইডার থেকে দেখব, বিকজ আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না এখান থেকে। সো ফার্স্টে আমরা দেখেন ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এখানে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এই যে নিচে দেখেন কন্টিনিউ যে বাটনটা আছে, কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পরে দেখেন এরকম আরও একটা পপ আপ ফর্ম আসবে, যে ফর্মে ফার্স্টে বলবে যে এন্টার ইউর ইউজার নেম। ফার্স্টে আপনাকে দিতে বলবে হচ্ছে ইউজার নেম, তারপরে দিতে হবে হচ্ছে পাসওয়ার্ড। তো এই যে ইউজার নেমটা সেট করতে হবে, ইউজার নেম নিয়ে অনেকের অনেক বেশি কনফিউশন আছে। তো ইউজার নেমটা কেমন হবে অথবা ইউজার নেমটা কী হবে? ধরেন আপনার নাম, যেমন আমার নাম হিমেল, সো আমি যদি ফাইবারে অ্যাকাউন্ট করতে চাই আমার ইউজার নেমটা আমি কী দিব? আমার এনআইডিতে আছে হচ্ছে হিমেল আহমেদ, তাহলে আমার কি এখানে হিমেল আহমেদ দেওয়া উচিত, নাকি আমার সার্ভিস ওরিয়েন্টেড কোনো একটা নামও ইউজ করতে পারবো? সেক্ষেত্রে আপনি ইউজার নেম যে কোনো কিছু ইউজ করতে পারেন, আপনি এখানে এবিসিডিও লিখতে পারেন, আপনি এখানে আপনার সার্ভিস ওরিয়েন্টেড নামও লিখতে পারেন, বাট আপনার নিজের নাম দিয়েও ট্রাই করতে পারেন যে আপনার নিজের নামে আপনি ফাইবার অ্যাকাউন্টের ইউজার নেম দিতে পারছেন কি না। তো এটা তখনই আপনি দিতে পারবেন যখন সেই ইউজার নেমটা
ফ্রি থাকবে, অ্যাভেলেবেল থাকবে। ধরেন আমি হিমেল আহমেদ 62 এই ইউজার নেমটা অলরেডি ইউজ করে ফেলেছি, আমার প্রোফাইল ইউজ করে ফেলেছি। সো আপনি কখনোই ফাইবারে হিমেল আহমেদ 62 আর নিতে পারবেন না। এইভাবে আমাদের ইউজার নেমটা সেট করতে হবে। আর আমরা ব্র্যান্ডিংয়ে যে জিনিসগুলো দেখেছিলাম সেই জিনিসগুলো থেকে আমি আপনাকে সাজেস্ট করব যে যে কোনো একটা ইউজার নেম আপনি চুজ করেন। সেটা হইতে পারে যে কামাল 62, কামাল 52, এইভাবে যে কোনো একটা ইউজার নেম চুজ করেন এবং সেই ইউজার নেমকে ফলো করে আপনি সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন আরও অনেকে আছে যাদের কনফিউশন কাজ করে যে আমার ইউজার নেমটা যদি আমার সার্ভিস ওরিয়েন্টেড দিই, যে ক্রিয়েটিভ ডিজাইনার অথবা প্যাশনের ডিজাইনার অথবা গ্রাফিক ডিজাইনার, এই ধরনের স্কিল ওরিয়েন্টেড যদি নাম দিই তাহলে কি কাজ বেশি পাবো নাকি আমার প্রোফাইলটা একটু বেটার পারফর্ম করবে? এটার আনসার হচ্ছে আপনার ইউজার নেমের উপরে কোনো কিছুই ভ্যারি করে না। আপনার ইউজার নেমের উপরে যেটা ভ্যারি করে আপনাকে খুঁজে পাবে ইউজার নেম দিয়ে, যে fiverr.com/username। সো যে কোনো কিছুই দিতে পারেন। আর আমি বলবো যে আপনার নামেই দেন হইতে পারে হিমেল 72, 51, এইরকম যে কোনো একটা নাম্বার দিয়ে আপনি ট্রাই করেন যে ইউজার নেমটা পাওয়া যায় কিনা, এবং সেই ইউজার নেমটাই সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেট করবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে ইউজার নেম। এবং আরও একটা কথা মনে রাখবেন, ইউজার নেম কিন্তু আপনি সেকেন্ড টাইম কখনো চেঞ্জ করতে পারবেন না। যদি আপনার মনে হয় যে আপনি ইউজার নেমটা এখন যেটা তৈরি করছেন পরে মনে হচ্ছে না আমি একটু চেঞ্জ করে ফেলবো, এটা টোটালি ইম্পসিবল। আচ্ছা, দেন হচ্ছে পাসওয়ার্ড। আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড, যতটা স্ট্রং করা যায়, বিকজ এখানে আপনার আর্নিংস থাকবে। সো যতটা স্ট্রং করবেন ততটা সিকিউর থাকবে আপনার অ্যাকাউন্টে। দেন আমরা এখানে ক্লিক করব জয়েন। জাস্ট জয়েনে ক্লিক করার পরে দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে ফাইবারে। আমরা এনরোল করে ফেলেছি, অ্যাকাউন্টে সাইন আপ হয়ে গেছে। তো সাইন আপ হওয়ার পরে যে ইনফরমেশনটা, যে কাজটা ফার্স্টে করতে হবে, যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো নোটিশ দেখাচ্ছে না ফাইবারের উপরে, বাট এর উপরে ব্লু কালারের একটা নোটিশ আপনাকে দেখাবে। আপনাকে বলবে আপনার ইমেইল অ্যাড্রেসটা ভেরিফাই করার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে ফেলেন। সো আপনার ইমেইল অ্যাড্রেসে একটা মেইল চলে যাবে, যে মেইল থেকে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে ফেলবেন, ফাইবার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে ফেলবেন এবং অ্যাক্টিভ করে ফেলবেন। সো অ্যাক্টিভ করার পরে এই যে দেখেন যে ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই ড্যাশবোর্ডটা হচ্ছে একজন ক্লায়েন্টের ড্যাশবোর্ড, মানে ফাইবারে যে ক্লায়েন্টগুলো জয়েন করে তাদের ড্যাশবোর্ডটা এরকম দেখায়। তো এখানে দেখেন, এখানে আপনার ইউজার নেম দেখাচ্ছে, তারপরে পোস্টে রিকোয়েস্ট, তারপর হচ্ছে টেল ইউর ব্র্যান্ড স্টোরি, এইভাবে একটা ব্যানার দেখাচ্ছে। নিচে গিগগুলো দেখাবে, মানে ফাইবারে যত প্রকার গিগ আছে একজন ক্লায়েন্ট হিসেবে আপনার কাছে সেগুলোকে প্রেজেন্ট করবে ফাইবার। তো এগুলো তো আমাদের দরকার নাই, আমাদের দরকার এখানে এই প্রোফাইলটাকে কনভার্ট করতে হবে ফ্রিল্যান্সার প্রোফাইল হিসেবে। সো ফ্রিল্যান্সার প্রোফাইল হিসেবে যখন আমরা কনভার্ট করতে যাব, কোনটাতে ক্লিক করে অথবা কিভাবে আমরা অ্যাকাউন্টটাকে ফ্রিল্যান্সার প্রোফাইল হিসেবে সাজাবো? তো ক্লায়েন্ট হিসেবে ফাইবারে যদি কারো সার্ভিস নিতে চান তাহলে আপনার পার্সোনাল ইনফরমেশান, প্রফেশনাল ইনফরমেশান, এগুলো কোনো কিছুই দরকার নেই ফাইবারের। বাট আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান তাহলে আপনার পার্সোনাল ইনফরমেশান, প্রফেশনাল ইনফরমেশান সব কিছুই ফাইবার কালেক্ট করবে। সো এইটার জন্য আপনি যা করবেন, এই যে দেখেন এখানে ফাইবার প্রো নামে একটা বাটন আছে, এগুলোতে যাওয়ার দরকার নেই, ফাইবার প্রো অন্য জিনিস। তো আমরা যাব হচ্ছে বিকাম এ সেলার যে সেকশনটা আছে, এই সেকশন আপনার প্রোফাইলে বিকাম এ সেলার সেকশনটা দেখতে পারবেন। তো আপনি ফার্স্টে ক্লিক করবেন বিকাম এ সেলার। আপনি যদি জয়েন করেন বিকাম এ সেলার দিয়ে, তখন আর এগুলোতে ক্লিক করতে হবে না, আপনাকে ডিরেক্ট সেই সেকশনটাতে নিয়ে যাবে। যেহেতু আমি এখানে জয়েন করেছিলাম, সো এখানে আমার বিকাম এ সেলার থেকে নেক্সট করতে হচ্ছে। তো বিকাম এ সেলারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন ফার্স্টে যে স্লাইডারটা আমরা দেখেছিলাম, যে ল্যান্ডিং পেজটা দেখেছিলাম, এখানে কিন্তু সেম ল্যান্ডিং পেজ শো করতেছে। তো এর স্লাইডে যেটা আছে, স্লাইডে একটা ভিডিও দেখতে পারবেন এবং ভিডিওর মাঝখানে দেওয়া আছে বিকাম এ সেলার একটা বাটন। আমরা জাস্ট বিকাম এ সেলারে ক্লিক করলাম। তো বিকাম এ সেলারে ক্লিক করার পরে দেখেন এরকম 3টা পেজ আপনার সামনে শো করবে। তো ফার্স্ট পেজে বলতেছে যে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হেয়ার দ্য ব্রেকডাউনস। আপনাকে কি বলতেছে? লার্ন দ্যাট মেক্স প্রফেশনাল প্রোফাইল, তারপরে বলতেছে হচ্ছে ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, তারপর হচ্ছে পাবলিশ ইউর গিগ। মানে আপনাকে কিছু ব্রেকডাউন দিয়ে দিচ্ছে যে এই স্টেপগুলো ফলো করে আপনি এখানে কাজ করতে পারবেন অথবা প্রোফাইলটা আপনি প্রফেশনালি সাজাইতে পারবেন। এর পরেরটাতে বলতেছে হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল। আপনাকে কিছু
পয়েন্ট দিয়ে দিছে যে কাজগুলো করার মাধ্যমে, যে ইনফরমেশনগুলো দেওয়ার মাধ্যমে আপনি একটা সাকসেসফুল ফাইবার প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। ঠিক তেমনই আরও একটা পেজ এখানে শো করতেছে, এখানে কিছু ইনফরমেশন আপনাকে দিয়ে দিছে। তো আপনি জাস্ট এই ভিডিওগুলো দেখতে পারেন এবং ওরা কি ইনস্ট্রাকশন দিয়েছে এগুলো আপনি ফলো করতে পারেন। সো এই যে দেখেন প্রত্যেকটা পেজের নিচে কন্টিনিউ নামে একটা বাটন শো করতেছে। তো আমরা 3টে পেজেই কন্টিনিউ করে যাব। কন্টিনিউ করার পরে দেখেন এই সেকশনটা আপনার সামনে শো করবে। লেআউটের একটু ডিফারেন্সে হইতে পারে, বাট পুরোটা সেমই আসবে। তো এখানে বলতেছে আপনার প্রফেশনাল ইনফরমেশন দেওয়ার জন্য। সো পার্সোনাল ইনফরমেশন। তো পার্সোনাল ইনফরমেশন আপনাকে ফার্স্টে যেটা বলতেছে আপনার ফুল নেম ইম্পোর্ট দেওয়ার জন্য। তো এই ফুল নেমটা আসলে কিসের ফুল নেম? আমরা কিন্তু অলরেডি ইউজার নেম একটা সেট করেছি। তো ইউজার নেম কিন্তু যে কোনো নামই হইতে পারে, আপনার সার্ভিস ওরিয়েন্টেড হতে পারে অথবা আপনার নামেও যে কোনো কিছু দিতে পারেন। তো এই ইউজার নেমটা মানে এই ফুল নেমটা হচ্ছে মেইন মানে হচ্ছে আপনার যদি এনআইডি না থাকে তাহলে আপনার ফ্যামিলি মেম্বারের মানে মধ্যে যার এনআইডি আছে তার এনআইডির নামেই এখানে আপনাকে দিতে হবে, মানে যার এনআইডি দিয়ে আপনি ভেরিফাই করবেন। তো এমন যদি হয় যে আপনার নিজের এনআইডি নাই কিন্তু আপনি নাম দিয়ে রাখলেন আপনার, ফাইবার যখন ভেরিফাই করবে তখন কিন্তু আপনার নামেই ভেরিফাই করতে হবে, দ্যাট মিন আপনার এনআইডি প্রোভাইড করতে হবে। সো এই জায়গাটাতে খুবই কেয়ারফুলি এটাকে ফিল আপ করবেন। এবং এটা যদি এমন হয় যে আপনার এনআইডিতে যে নামটা দেওয়া আছে এবং ফুল নেম দেওয়ার সময় আপনি একটা স্পেলিং মিস্টেক করে ফেলছেন, একটা সিম্পল স্পেলিং মিস্টেকের কারণেও কিন্তু আপনার প্রোফাইলটার ভেরিফিকেশন কমপ্লিট হবে না। ইভেন আপনি যদি এখন নাম ভুল করলেন, পরে গিয়ে ফাইবারকে বললেন আমি তো ফুল নেম ভুল করছি, তুমি আমাকে একটু চেঞ্জ করে দাও, ফাইবার এই কাজটা কখনোই করবে না। সো এই ফুল নেমটা আমরা খুবই কেয়ারফুলি ফিল আপ করবো। এবং এই যে দেখেন এটা বলতেছে প্রাইভেট, মানে এই ইনফরমেশনটা শুধুমাত্র ফাইবার অথরিটির কাছেই থাকবে। এটা থার্ড পার্সন দেখতে পারবে না, আপনার ক্লায়েন্ট অথবা অন্য কেউ দেখতে পারবে না। ইভেন এটা আপনি পরবর্তীতে কিন্তু চেঞ্জও করতে পারবেন না। আচ্ছা, সো আমাদের ফুল নেম দিয়ে দিলাম। এখন ফুল নেমের সময় দেখেন এই যে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমের মধ্যে আপনার ফুল নেমটা দিতে হবে। এখানে কোনো প্রকার স্পেশাল ক্যারেক্টার সাপোর্ট করবে না, ডট অর যে কোনো স্পেশাল ক্যারেক্টার। আপনার নামটা যদি 3টা ওয়ার্ডের হয়ে থাকে, ফার্স্ট নেমে দিবেন হচ্ছে 2টা নাম, লাস্ট নেমে একটা। সো এইভাবে আপনি ফিল আপ করে ফেলবেন। দেন আপনি ইম্পোর্ট দিবেন হচ্ছে প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচার আপনি কি প্রোফাইল পিকচার দিতে পারবেন অথবা কোন ধরনের প্রোফাইল পিকচার দিতে পারবেন। তো ফাইবারে বেসিক্যালি সেই রকম ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে আপনি ফাইবারে আপনার প্রোফাইল পিকচার দিতে হবে অথবা আপনি কোনো লোগো ইউজ করতে পারবেন না, এ ধরনের কোনো নিয়ম নাই। ফাইবারে আপনি যে কোনো ইমেজ ইউজ করতে পারবেন, বাট আমি রিকমেন্ড করবো আপনি ফাইবারের প্রোফাইল পিকচারটা আপনার নিজের প্রোফাইল পিকচার এবং একটু কনফিডেন্ট ইমেজ, কনফিডেন্ট লুক, একটু ফ্রেন্ডলি লুক দেওয়ার ট্রাই করেন। আমরা অনেক সময় যেটা করি, কমন যে মিস্টেক, আমরা প্রোফাইল পিকচার সেট করি, প্রফেশনাল প্রোফাইল পিকচার সেট করি যে আমরা সুটেড বুটেড হয়ে প্রোফাইল পিকচারটা সেট করছি, বাট আমার ফেসটা খুবই মানে রাগী দেখাচ্ছে অথবা খুবই মুডি একটা ফেস ফোকাস করতেছে। তো এই ধরনের কোনো প্রোফাইল পিকচার আমরা এখানে সেট করব না। আমরা যদি নিজেদের ছবি ইউজ করি সেক্ষেত্রে আমরা একটু স্মাইলি একটা ফেসের ইমেজ আমরা আপলোড করার ট্রাই করব। এই যে স্মাইলি ফেস, এইটা কেন, এটার দরকার কি? এটার দরকারটা হচ্ছে যে স্মাইলি ফেস এটা ফোকাস করে যে আপনি অনেক ফ্রেন্ডলি, আপনি ফ্রেন্ডলি একজন পার্সন। সো প্রফেশনাল এবং ফ্রেন্ডলি ইমেজ দেওয়ার ট্রাই করব। তো নর্মালি যদি আমরা চিন্তা করি, আমরা যে শপিং করি আমরা কিন্তু সেই সবগুলোকে অ্যাভয়েড করি যেখানে দেখি যে না লোকটাকে দেখে খুব মনে হইতেছে খুবই রাগী অথবা মানে খুবই মুডি একজন পার্সন, সেই সব ওনাদের থেকে কিন্তু আমরা কোনো কিছু মানে পারচেস করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। ঠিক তেমনই ফাইবার অথবা যে কোনো গ্লোবাল মার্কেট প্লেসে একজন ক্লায়েন্ট কিন্তু শুধু আপনার প্রোফাইল পিকচার দেখতে পারে এবং আপনি জাস্ট আপনার প্রোফাইলে যে ইনফরমেশনগুলো দিয়ে রাখছেন সেগুলো দেখতে পারে। পার্সোনাল লাইফে আপনি কেমন, আপনি কি খুবই ফ্রেন্ডলি নাকি খুবই মুডি, খুবই রাগী, এটা কিন্তু দেখতে পারে না। সো আমাদের এটা ট্রাই করতে হবে, আমাদের প্রোফাইল পিকচার দিয়ে ক্লায়েন্টকে বোঝানো যে না আমি অনেক ফ্রেন্ডলি, আমি প্রফেশনাল বাট আমি অনেক ফ্রেন্ডলি, আমি তোমার সাথে ফ্রেন্ডলি কাজ করতে পারবা তুমি আমার সাথে। এই জিনিসটা যেন ক্লায়েন্ট বুঝতে পারে। এবং ট্রাই করবে এই যে হেডশট, অনেক সময় আমরা ফুল ইমেজ ইউজ করি যে আমাদের ফুল একটা ইমেজ সেট করে দিই,
এটা আমরা কখনো করব না। আপনি হেডশট ইমেজ দিতে পারেন, অথবা এই যে শোল্ডার পর্যন্ত যে ইমেজটা দেওয়া আছে এই ধরনের একটা ইমেজ আপনি ইউজ করতে পারেন। নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে বলতেছে ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশনটা ইন্ডিভিজুয়ালি কোনো সার্ভিসের উপরে না, এটা হচ্ছে আপনার প্রোফাইলের ডেসক্রিপশন। ওভারঅল আপনি আপনার প্রোফাইলে কোন কাজগুলো প্রোভাইড করেন। আপনার প্রোফাইলে তো 4-5 ধরনের গিগ থাকতেই পারে, বাট ওভারঅল আপনি কি কাজ করেন। তো এই ডেসক্রিপশনে আপনি লিখতে পারবেন 650 ক্যারেক্টার, 650 আর 550 ক্যারেক্টার লিখতে পারবেন। দ্যাট মিন শর্ট একটা ডেসক্রিপশন। এখানে আপনি মানে অনেক লেন্দি করে অনেক ডিটেইলি কিছু লিখতে পারবেন না, খুবই শর্ট একটা ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা ডেসক্রিপশনগুলোকে ভালো করতে গিয়ে অনেক বেশি কমপ্লিকেটেড করে ফেলি, অনেক বেশি কঠিন কিছু ওয়ার্ড অথবা কঠিন কিছু সেন্টেন্স ইউজ করে ফেলি, যে তাহলে হয়তো বা ক্লায়েন্ট বুঝবে যে আমি অনেক বেশি প্রফেশনাল আর ব্লা ব্লা ব্লা। তো এটা আসলে ভুল ধারণা। আমরা ট্রাই করব আমাদের যে ডেসক্রিপশনটা লিখব সেই ডেসক্রিপশনটা যতটা সহজ ভাষায় লেখা যায়। সহজ ভাষায় আমি কেন লিখতে বলতেছি, এটার রিজন হচ্ছে যে গ্লোবাল মার্কেট প্লেস, এখানে এমন না যে আমেরিকান যারা আছে, আমেরিকান সিটিজেন অথবা আমেরিকায় যারা যারা একদম আমেরিকান তারাই যে শুধুমাত্র এই মার্কেট প্লেসে আসবে, ব্যাপারটা কিন্তু তা না। অথবা যারা শুধুমাত্র ইংলিশে কথা বলে, যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারাই যে শুধু ফাইবারে কাজ করাবে, আপনাকে দিয়ে কাজ করাবে, ব্যাপারটা কিন্তু তা না। অনেক ক্লায়েন্ট আসবে নাইজেরিয়া থেকে, অনেক ক্লায়েন্ট আসবে ভুটান থেকে, অনেকে এমন কিছু কান্ট্রি থেকে আসবে যে কান্ট্রিতে ইংলিশ এতটা বেশি পপুলার না। যেমন চীনের যে পিপল আছে তারা তো ইংলিশে অনেক বেশি উইক, সো তারাও কিন্তু আপনার ক্লায়েন্ট হিসেবে আসবে। সো এতটা মানে ইজি ওয়েতে লিখতে হবে যে আপনার ডেসক্রিপশানটা দেখলে যে কেউ যেন বুঝে যায় খুবই ইজিলি যে আপনি কি কি প্রোভাইড করেন এবং আপনার কত বছরের এক্সপিরিয়েন্স, তারপরে আপনি এই সেক্টরে কোন কোন টপিক নিয়ে কাজ করেন। এইভাবে আমরা ডেসক্রিপশানটা লিখব। সো ডেসক্রিপশনের কিছু স্যাম্পল আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন এখানে একটা ডেসক্রিপশন লেখা আছে হচ্ছে অ্যাজ দ্য ওয়েব ডেভেলপার। তো আমি এখানে খুবই সহজ ভাষায় লিখে রাখছি যে আই এম এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস অ্যান্ড শপিফাই ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। I have worked on more than 250+ projects. আচ্ছা, এরপর হচ্ছে 100% client satisfaction guaranteed with 24/7 support. You will get a full responsive website with unique design. আমি যেহেতু ওয়েব ডেভেলপার, সো ওয়েব ডেভেলপিং নিয়ে আমি কোন ধরনের সার্ভিস প্রোভাইড করি সেটা আমি এখানে মেক শিওর করছি। দেন লেখা আছে why are you waiting for, get a brand new website for your বিজনেস টুডে। এটা আমার একটা শর্ট ডেসক্রিপশন ছিল অ্যাজ এ ওয়েব ডেভেলপার। ঠিক তেমনই আরও কয়েকটা ডেসক্রিপশন লেখা আছে যে হ্যালো, লুকিং ফর এ ডিজিটাল মার্কেটার ওয়েন ইউ আর ইন রাইট প্লেস, আই এম এ স্পেশাল ইন, আচ্ছা এখানে স্পেশালিস্ট দিলে ভালো হতো। আচ্ছা, আই এম এ স্পেশাল ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসিও, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসিও, অফ পেজ এসিও, তারপর হচ্ছে লোকাল এসিও, এসিও অডিট অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। সো এই যে ডেসক্রিপশনটা আপনি দেখতে পাচ্ছেন এটা একজন ডিজিটাল মার্কেটারের ডেসক্রিপশন। এটা খুবই শর্ট একটা ডেসক্রিপশন, বাট এটার মধ্যে এইটুকু ইনশিওর করা হয়েছে যে ক্লায়েন্ট তুমি ভালো জায়গায় আসছো, তুমি একদম রাইট প্লেসে আসছো, আমি এই টপিকে কাজ করতে পারি। এখানে যদিও আমার স্কিলটাকে হাইলাইট করা নাই, বাট এখানে আমি কোন টপিকগুলো নিয়ে কাজ করি সেই টপিকটা কিন্তু খুব ক্লিয়ারলি বলা আছে। এবং আমরা ট্রাই করব, যেটা বললাম, যে যত ইজি ওয়েতে ডেসক্রিপশনগুলো সেট করতে পারি এটা আমাদের জন্য তত হেল্প করবে এবং ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করতে হেল্প করবে। আমরা অনেক ক্রিটিক্যালি লিখলাম, অনেক কঠিন ভাষা দিয়ে লিখলাম, বাট এমন হইলো যে 10টা ক্লায়েন্ট আসছে, 10টা ক্লায়েন্টের মধ্যে 5 জনই বুঝে নাই। তো যারা বুঝে নাই জিনিসটা তারা কিন্তু আপনার থেকে সার্ভিস পারচেস করতে ইন্টারেস্টেড হবে না। সো ট্রাই করবে একটু ইজি ওয়েতে লেখার জন্য। সো একদম ইজি কিছু ফরম্যাট আমি আপনাদের দেখাই দিলাম। সো এইভাবে আমরা যে টপিক নিয়ে কাজ করব সেই টপিকের ডেসক্রিপশন অ্যাড করব। তো তার মধ্যে যে জিনিসগুলো মেক শিওর করব, ডেসক্রিপশনে যে জিনিসগুলো থাকবে আপনার এক্সপিরিয়েন্স থাকবে এবং আপনার ডেজিগনেশন থাকবে যে আপনি কোন টপিক নিয়ে মার্কেট প্লেসে কাজ করতে আছেন। আবার অনেকে দিয়ে দেয় যে দিস ইজ অমক, আসলে দিস ইজ অমক টমক দেওয়ার দরকার নেই। আপনি জাস্ট কী হিসেবে জয়েন করেছেন এইটা ক্লায়েন্টকে বুঝাইতে পারলেই বেটার। সো এইভাবে আমরা ডেসক্রিপশনগুলো লিখবো। লেখার পরে এই ডেসক্রিপশনের মধ্যে আপনি থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের লিঙ্ক ইনক্লুড করতে পারবেন না।
এবং ফাইবারে কাজ করতে গেলে এবং ফাইবারে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েশন আর ডিসক্রিপশন যেগুলো আছে এই কন্টেন্টগুলো লেখার সময় আপনাকে খুবই কেয়ারফুলি লিখতে হবে। কেয়ারফুলি কিভাবে লিখতে হবে, আপনার যে স্পেসিং, আপনার একটা ওয়ার্ডের পরে যে স্পেসিং, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এই যে দেখেন এখানে লেখা আছে যে খুবই সিম্পল একটা জিনিস দেখাই যে ডেভেলপার, তারপরে ফুল স্টপ দেওয়া আছে, তারপরে একটা স্পেস দিয়ে আই হ্যাভ ওয়ার্ক অন মোর দেন 250 প্রজেক্ট। তো এখানে কিন্তু একটা স্পেস আছে। যদি এমন হয় যে আপনি ডেভেলপার লিখছেন, ডেভেলপার লিখে ফুল স্টপ দিয়ে শেষ করে দিচ্ছেন, উইদাউট স্পেসিং আপনি আই দিয়ে শুরু করছেন, তো এইরকম যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু সেই ডেসক্রিপশনটা ফাইবার সাপোর্ট করবে না। কেন সাপোর্ট করবে না? এই যে দেখেন এখানে একটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে। ফাইবার যে ওয়েবসাইটের অ্যালগোরিদম আছে সে বুঝবে যে এখানে কোনো লিঙ্ক ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে developer.i.com, যেমন মানে আমরা যে কোনো ওয়েবসাইটে ভিজিট করি সেই রকম এই জিনিসটাকে ডিটেক্ট করে ফেলবে। সো আমরা ট্রাই করব যে কোনো প্রকার স্পেসিং নিয়ে যেন কোনো প্রবলেম না থাকে, এবং থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের, ফর এক্সাম্পল আমাদের যে পোর্টফোলিওগুলো ক্রিয়েট করেছি অথবা আমাদের যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো আছে, এই ধরনের কোনো লিঙ্ক আমরা এখানে অ্যাড করতে পারবো না, এটা কোনোভাবেই ফাইবার সাপোর্ট করবে না। আচ্ছা, দেন যে জিনিসগুলো আমাকে অ্যাড করতে হবে দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে আমাদের প্রোফাইলে। ভাই একটা কোয়েশ্চেন কি আস্ক করতে পারি? জি ভাই। ভাই সেটা হলো যে এই যে ডেসক্রিপশন গুলো যে আমরা লিখলাম, হ্যাঁ। মানে মাঝে মাঝে তো থাকে যে গ্রামাটিক্যাল এরর হয়ে যায়, হ্যাঁ। তো এগুলো কি ঠিক করার কোনো সফটওয়্যার বা কোনো কিছু কি আছে যে প্রুফ রিড করবে এই জিনিসগুলো? গ্রামারলি। আচ্ছা, এটা কি ইয়া টরেন্টস বা কোনো ওয়েবসাইটে কি পাওয়া যায়? মানে এটা কি ফ্রি পাবেন নাকি? ভাই? আমি এটা লাস্টে একটু বলে দিন, আমি এটা আপনাকে দেখাই দিব যে গ্রামাটিক্যাল মিস্টেক ফাইন্ড আউট করার জন্য একটা অ্যাডভান্স আছে, ওটা আমি আপনাকে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা ভাই, জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তো ডেসক্রিপশন গেল। ডেসক্রিপশনের পরের সেকশনটা আসতেছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনাকে এখানে সেট করে দিতে হবে। তো এখানে কিছু ট্রিক অ্যাপ্লাই, যেমন পার্সোনালি আমি একটা ট্রিক অ্যাপ্লাই করি যে আমি তো ইংলিশ তো অবভিয়াসলি দিতে হবে, ইংলিশ অ্যাড করলাম, এবং এখানে দেখেন ফার্স্টে আপনাকে সেট করতে হবে ল্যাঙ্গুয়েজ, দেন হচ্ছে আপনার লেভেল, আপনার প্রফেন্সি লেভেলটা এখানে দিতে হবে। তো এখানে বেশ কয়েকটা লেভেল আছে, বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট, দেন হচ্ছে নেটিভ। তো যদি আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন আপনি ফ্লুয়েন্ট দিয়ে দিলেন, অথবা যদি হয় যে কনভারসেশনাল আপনি কনভারসেশনালও দিতে পারেন, বাট ফ্লুয়েন্ট দেওয়াটাই বেটার, যেহেতু ম্যাক্সিমাম না সব ক্লায়েন্টই আপনার সাথে ইংলিশে কমিউনিকেট করবে। এরপরে শুধু কি ইংলিশে অ্যাড করবেন? যদি এমন হয়, আমি যেমন পার্সোনালি আমার প্রোফাইলে জার্মান ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আর একটা দেওয়া আছে হচ্ছে অ্যারাবিক না কি জানি দেওয়া আছে। তো আমি কিছুদিন আগে যেটা হয়েছে যে আমি টোটাল 3টা প্রজেক্ট করছি যেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে, বাট জার্মানের আমি কোনো কিছুই জানি না, এটা একটা ট্রিক আছে। তো আপনি যদি এখানে ইংলিশের সাথে আদার কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে দেন, যে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ অথবা অ্যারাবিক অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ জানেন, সেই ক্ষেত্রে আপনার যেটা হবে, আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে দিবেন আদার যে ল্যাঙ্গুয়েজগুলো, সেই ল্যাঙ্গুয়েজে যারা কথা বলতে পারে সেই ক্লায়েন্টগুলোও কিন্তু নক করতে পারে। এটা কিভাবে পসিবল? এটা পসিবল হচ্ছে আপনি ফাইবারে ফিল্টার করতে পারবেন, শুধু আপনি না, যারা ক্লায়েন্ট আছে তারা ফিল্টার করতে পারবে। ধরেন একজন ক্লায়েন্ট আসছে চীন থেকে, যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে না। ফর এক্সাম্পল আমি এখানে সার্চ দিলাম হচ্ছে ফেসবুক অ্যাডস, আচ্ছা সরি এখানে এম চলে আসছে, আচ্ছা যাই হোক, আচ্ছা ফেসবুক মার্কেটিং দিয়ে সার্চ করার পরে সেই ক্লায়েন্ট ফিল্টার করতে পারে যে সে কেমন ফ্রিল্যান্সারকে খুঁজছে। তো এই যে দেখেন সেলার ডিটেল, এখানে গিয়ে সে সেট করলো যে লেভেল 1 কোনো ফ্রিল্যান্সারকে খুঁজতেছে অথবা নিউ সেলারকে খুঁজতেছে, এইভাবে সে ফিল্টার করতে পারবে। এবং সেলার স্পিক্স, এখান থেকে সে ল্যাঙ্গুয়েজ সেট করে দিতে পারে যে জার্মান ল্যাঙ্গুয়েজে যারা কথা বলতে পারে আমি শুধু সেই ফ্রিল্যান্সারদেরই দেখতে যাচ্ছি। তো আপনার প্রোফাইলে যদি জার্মান ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে তাহলে কিন্তু সে আপনার প্রোফাইলটাও খুঁজে পাবে, আপনার গিগটাকেও খুঁজে পাবে। তো এইভাবে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে দেখেন এখানে কম্পিটিশন কত কমে যাচ্ছে, এখানে মাত্র 234 জন ফ্রিল্যান্সার আছে, 234টা সার্ভিস অ্যাভেলেবেল আছে যারা
জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে। সো আপনি যদি সেটা করেন যে আপনি আপনার প্রোফাইলে জার্মান ল্যাঙ্গুয়েজ সেট করে দিলেন, তাহলে আপনার কাছে অনেক বেশি মানে ক্লায়েন্ট আসবে, অনেক বেশি ক্লায়েন্টের নক আসবে যারা জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে। বাট আপনি কিন্তু পারেন না, ইভেন আমিও পারি না। বাট আমি প্রজেক্ট করছি বেশ কয়েকটা। কিভাবে করলাম এটা হচ্ছে যে আমরা যখন ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করি তখন সেটার যে রেজাল্টটা আসে, যেটার এই মিনিংটা কিন্তু খুবই হিজিবিজি মিনিং আসে। দ্যাট মিন ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করতে পারে না গুগল ট্রান্সলেটর। এখানে দেখা যায় 30% ঠিক হইলে 70%ই মানে ভুলভাল মিনিং আসে। বাট আপনি যদি ইংলিশ থেকে জার্মান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করেন, অথবা আপনি যদি ইংলিশ থেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করেন, সেক্ষেত্রে দেখা যায় যে 60-70% অ্যাকুরেট ট্রান্সলেশনটা আসে। সেক্ষেত্রে আপনি ট্রান্সলেটর ইউজ করেও এই কাজগুলো করতে পারবেন। এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। যেমন আমি 3 থেকে 4টা প্রজেক্ট করছি, এবং আলহামদুলিল্লাহ বড় বড় প্রজেক্ট করছি যেগুলো জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলে, ওরা ইংলিশ একদমই বুঝে না। বাট আমিও আমার দিক থেকে আমি জার্মান ল্যাঙ্গুয়েজ বুঝি না, বাট এই ট্রান্সলেট করে করে ওদের সাথে আমি সাকসেসফুলি কাজ করছি, এবং ভালো কিছু ফিডব্যাক এবং ভালো একটা রেভিনিউ আমার জেনারেট হয়েছে সেই 3টা অর্ডার থেকে। তো আপনি একটু ট্রাই করে দেখেন, গুগল করে দেখেন, যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে আপনি আদার কোনো ল্যাঙ্গুয়েজ এখানে সেট করতে পারেন। এরপরে ইংলিশের পরে যদি আদার কোনো ল্যাঙ্গুয়েজ পারেন সেগুলো অ্যাড করলেন। যদি আপনার কাছে মনে হয় যে না, ওগুলোতে আমি এতটা মানে ভালো পাচ্ছি না অথবা ভালো করতে পারছি না, তো দরকার নেই। তো এখানে আপনি বাংলাকে অ্যাড করতে পারেন। যদিও বাংলাতে কেউ আপনাকে মানে কেউ আপনার সাথে বাংলাতে কথা বলবে না, বাট আপনি নেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে এখানে বাংলা ইউজ করতেই পারেন। এবং আপনি যদি চান আপনি হিন্দিকেও ইউজ করতে পারেন, কনভারসেশনাল আর বেসিক, বিকজ আমরা হিন্দি মোটামুটি বলতে না পারলেও বুঝতে পারি। সো এইভাবে আপনি ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করতে পারেন, এবং এই ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করার মাধ্যমে আপনার বেনিফিটটা কি? বেনিফিট হচ্ছে কোনো একজন ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে আসার পরে সে দেখলো আপনি বাংলাদেশি, তো যে ক্লায়েন্টটা মার্কেট প্লেসে আসছে, যে মানে ক্লায়েন্টটা কোনো ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করায় নিবে, সে কিন্তু জানে যে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান অনেক ফ্রিল্যান্সার আছে যাদের ভাষা হচ্ছে বাংলা ভাষায় কথা বলে তারা। তো এই জিনিসটা বুঝতে মানে জানে তারা বেসিক। তো সেইখানে যদি এমন হয় যে সে বুঝলো যে আপনি বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বলেন, ঠিক আছে, আপনি ইংলিশও পারেন, আপনি হিন্দিও পারেন, তো আপনার যে কমিউনিকেশন স্কিল এটি কিন্তু অনেক স্ট্রং, অনেক পাওয়ারফুল ওদের থেকে, যে আপনি বেশ কয়েকটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন। সো একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে। সেই জন্য আপনি এখানে যে কয়টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন সেগুলো দিয়ে দিতে পারেন, এবং এখান থেকে আমরা এই যে ইংলিশের লেভেলটা দিয়ে দিলাম, দেন আমরা আপলোড করে দিব। আচ্ছা, এর পরের সেকশনে যাই। এর পরের সেকশনে বলতেছে হচ্ছে অকুপেশন। তো এখানে আপনার অকুপেশন সেট করতে হবে। তো এই যে দেখেন এখানে অপশন দেখাবে যে আপনি কোন অকুপেশনটা সেট করতে যাচ্ছেন। যদি আপনি গ্রাফিক ডিজাইনার হন, আচ্ছা এখানে করা নেই, তো আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে এখানে ক্লিক করলে আপনার এখানে বিভিন্ন ক্যাটাগরি দেখাবে, যে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর হচ্ছে ভিডিও এডিটিং। তো আপনি যে সেক্টর নিয়ে কাজ করবেন সেটা এখানে সেট করে দিতে পারেন। বাট ব্যাপারটা এমন হবে যে অকুপেশন বলতে এখানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সকে বোঝানো হচ্ছে, বাট ব্যাপারটা যদি এমন হয় যে আপনি তো গ্রাফিক ডিজাইন নিয়ে আগে কাজ করেন নাই, তাহলে আপনি সেটা কিভাবে সেট করবেন? তাহলে কি আপনি আদার কোনো অকুপেশন এখানে সেট করে দিবেন, আদার কোনো স্কিল অ্যাড করে দিবেন? সো এত কিছু চিন্তা করার আপনার দরকার নেই, আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা এখানে অ্যাড করে দেন। বিকজ অফ এই ইনফরমেশনগুলো ফাইবার কখনো ভেরিফাই করে না, এটা জাস্ট ওদের একটা সার্ভে। তো আপনি এখানে জাস্ট ক্লিক করলেন, এখানে যেমন আদার দেওয়া আছে, ক্লিক করলে আপনার সামনে শো করবে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন। তো যদি গ্রাফিক ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইনে ক্লিক করার পরে এখানে গ্রাফিক ডিজাইনের যে স্কিলগুলো আছে সেগুলো শো করবে, এবং সেখান থেকে আপনি 2 থেকে 5টা আপনার বেস্ট স্কিল এখানে অ্যাড করতে পারবেন। মিনিমাম হচ্ছে 2টা, ম্যাক্সিমাম হচ্ছে 5টা। তো আপনি দিলেন যে আপনি ফটোশপ দিয়ে কাজ করেন, আপনি ইলাস্ট্রেটর দিয়ে কাজ করেন, আপনি ব্রুশিয়ার বানান, আপনি লোগো ডিজাইন করেন। এইভাবে আপনি 3টা 4টা 5টা সেট করে দিলেন। দেন আপনাকে এখানে টাইম পিরিয়ডটা সেট করতে হবে, যে আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত কাজ করেছেন। সো আপনি এখানে এই টাইমটি একটু প্রিভিয়াস টাইম দেওয়ার ট্রাই করবেন, যে আপনি এক্সপিরিয়েন্সড, এইটা জাস্ট বোঝানোর জন্য। এই জিনিসটা কিন্তু ফাইবার ছাড়া আর কেউ দেখতে পারবে না। সো
সো এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। এখানে দিলাম ফর্ম, এখানে দিলাম হচ্ছে 2। দেন আমরা নেক্সট পেজে যাব। নেক্সট পেজে এটা ডিটেইলে দেখানো হয়েছে যে 1995 থেকে 2009 পর্যন্ত হচ্ছে এই সেক্টর নিয়ে কাজ করতেছে। সো কোন সেক্টর, এখানে দেখেন আদার্সের ভিতরে কিছু অপশন দেওয়া আছে যে ডেটা এন্ট্রি, তারপরে মার্কেট রিসার্চ, লিগ্যাল কনসাল্টিং। সো এই ইনফরমেশনগুলো দেওয়া আছে, তো আপনি যেটা নিয়ে কাজ করবেন সেই ইনফরমেশনগুলো এখানে অ্যাড করে দিবেন। এর পরের সেকশনে যাই। এর পরের সেকশনে এসে আমাকে বলতেছে যে ইন্ডিভিজুয়াল স্কিল অ্যাড করার জন্য আপনি যে কাজগুলা করবেন, আপনি পার্টিকুলার যে কাজগুলা করবেন প্রত্যেকটা কাজ এখানে মেনশন করতে হবে। তো এখানে কমন কিছু মিস্টেক্স থাকে যে যদি গ্রাফিক ডিজাইনার হন অথবা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, আপনি স্কিল অ্যাড করে দিচ্ছেন গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইন কিন্তু আপনার স্কিল না, গ্রাফিক ডিজাইন হচ্ছে আপনার স্কিল অফ এরিয়া। তো এখানে আপনি অ্যাড করবেন যে আপনি লোগো ডিজাইন পারেন, আপনি ফ্লায়ার ডিজাইন পারেন, আপনি ব্রুশিয়ার ডিজাইন পারেন, আপনি ব্যানার ডিজাইন পারেন। মোট কথায় আপনি যতগুলা কাজ পারেন প্রত্যেকটা কাজ এখানে হাইলাইট করবেন। তো এখানে ফার্স্টে দিবেন হচ্ছে আপনার স্কিল নেমটা, আপনি কোন টপিকের স্কিল। দেন এখানে দিতে হবে আপনার এক্সপিরিয়েন্স। তো এখানে 3টে এক্সপিরিয়েন্স আছে, একটা হচ্ছে বিগিনার, ইন্টারমিডিয়েট, আর একটা হচ্ছে এক্সপার্ট। তো আপনি এখান থেকে কোনটা সেট করবেন? অনেকে আছে যারা এখনও কাজ শুরু করে নাই অথবা কাজ শুরু করছে বাট এখনও বিগিনার অথবা ইন্টারমিডিয়েট স্টেজে পৌঁছায় নাই, এমন হইতেই পারে। তো আমরা যদি সব জায়গায় এত সত্যবাদী হয়ে যাই তাহলে প্রবলেম। সো আমরা এখানে ট্রাই করব এক্সপার্ট দেওয়ার জন্য। এক্সপার্ট দেওয়ার একটা রিজন আছে, এই যে আপনি এখানে এক্সপার্ট দিচ্ছেন, এই সার্ভেটাও শুধুমাত্র ফাইবারের। এই যে আপনার এক্সপিরিয়েন্স লেভেল, এইটা ক্লায়েন্ট কখনো দেখতে পারবে না। ক্লায়েন্ট শুধু দেখতে পারবে আপনার স্কিলগুলো, যে আপনি ব্রুশিয়ার বানাইতে পারেন, আপনি ফ্লায়ার বানাইতে পারেন, অথবা যদি ওয়েব ডেভেলপমেন্টের হন তাহলে HTML, CSS, বুটস্ট্র্যাপ, PHP, তারপরে ল্যারাভেল, তারপরে হচ্ছে পাইথন, আপনি এই কাজগুলো করতে পারেন। এভাবে আমরা আমাদের ইন্ডিভিজুয়াল যে স্কিলগুলো আছে সেগুলো এখানে সেট করে দিব। তো এখানে ইনিশিয়ালি আপনি সেট করতে পারবেন টোটাল 14টা স্কিল, টোটাল 14টা স্কিল অ্যাড করতে পারবেন। বাট পরবর্তীতে এটাকে ইনক্রিজ করা যায় যে আপনি ফোরামে গিয়ে অ্যাড করতে পারবেন, তো এটা আমরা পরে দেখবো। বাট ইনিশিয়ালি যেটা পারবেন 14টা অ্যাড করতে, আপনি যে কয়টা পারেন এখানে অ্যাড করে দিবেন। ব্যাপারটা যেন এমন না হয় যে গ্রাফিক ডিজাইন অ্যাড করে দিচ্ছেন অথবা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনার এইভাবে অ্যাড করে দিচ্ছেন। এভাবে না দিয়ে যতগুলো কাজ পারেন সবগুলো অ্যাড করে দিবেন। দেন নিচের সেকশনে আসতেছি, এখানে বলতেছে এডুকেশন সেট করার জন্য। এডুকেশন যে ইনফরমেশনগুলো দিবেন এই ইনফরমেশনগুলো ক্লায়েন্ট দেখতে পারবে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা ক্লায়েন্ট দেখতে পারবে। তো ফার্স্টে আপনি সিলেক্ট করলেন হচ্ছে কান্ট্রি, ফার্স্টে কান্ট্রি সিলেক্ট করলেন। কান্ট্রি সিলেক্ট করার পরে এখানে আপনি আপনার ভার্সিটি নেম দিয়ে দিবেন। তো এখানে আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন, ফর এক্সাম্পল আপনি রাজশাহী কলেজ থেকে আপনার মাস্টার্স কমপ্লিট করেছেন, অনার্স কমপ্লিট করেছেন, সেক্ষেত্রে সেটা কিন্তু কাউন্ট হবে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। আপনি রাজশাহী ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা সিরাজগঞ্জ ন্যাশনাল ইউনিভার্সিটি এটা কিন্তু আপনি পাবেন না। এখানে পাবেন ডিরেক্ট ন্যাশনাল ইউনিভার্সিটি। এছাড়া মোটামুটি সব ভার্সিটি নাম দেওয়া আছে। এখানে আপনার ভার্সিটি নেম দিয়ে দিলেন, এখানে আপনার ডিগ্রিটা সেট করে দিলেন এবং আপনার গ্র্যাজুয়েশন কত সালে কমপ্লিট হয়েছে সেটা এখানে সেট করে দিতে পারবেন। বাট এমন হইতে পারে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট এখনও হয় নাই 2011 অথবা 2021 অথবা 2022-তে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, সেই টাইম পিরিয়ডটা এখানে সেট করতে পারবেন না। এটা আদার মার্কেট প্লেসে পসিবল যে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় নাই বাট হবে 2020-22 যে কোনো একটা টাইমে হবে। এখানে আপনাকে যেটা দিতে হবে, এখানে 20 সাল পর্যন্ত দেওয়া থাকবে। 20 সালের আগে যদি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে সেটা আপনি সেট করতে পারবেন। তো এমন যদি হয় যে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় না, তাহলে কি করবেন? তাহলে ইনিশিয়ালি আপনি একটা ডেট দিতে পারেন। এটারও রিজন আছে, এটার রিজন হচ্ছে এই জিনিসটা ভেরিফাই করা হয় না। এডুকেশন আর সার্টিফিকেশন কোনো কিছুই ফাইবার ভেরিফাই করে না। ফাইবার শুধুমাত্র ভেরিফাই করে হচ্ছে আপনার আইডেন্টিটি। সো এই ইনফরমেশনগুলো দিলাম, দেওয়ার পরে আমরা অ্যাড করে দিব। তো আপনার যদি একটা ডিগ্রি হয়ে থাকে, একটা ডিগ্রি দিলেন, মানে আমরা বেসিক্যালি যেটা করি আমাদের লাস্ট ডিগ্রিটা এখানে অ্যাড করে দিই। আপনি যদি সবগুলো ডিগ্রি এখানে সেট করতে চান দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। এখান থেকে আমরা এডুকেশন সেট করে নিলাম। দেন আমাদের যেটা সেট করতে হবে সার্টিফিকেশন। তো
তো সার্টিফিকেশন কোনটাকে বোঝাচ্ছে ফাইবারে? সার্টিফিকেশন বলতে বোঝাচ্ছে যে আপনার যদি স্কিল ওরিয়েন্টেড কোনো টপিকের উপরে কোনো কোর্স করা থাকে, কোনো টপিকে যদি আপনি সার্টিফাইড হয়ে থাকেন, সেক্ষেত্রে সেই সার্টিফিকেটটা এখানে অ্যাড করতে পারবেন। তো সার্টিফিকেট অ্যাড করার জন্য এখানে কিছুই করতে হবে না, এখানে জাস্ট আপনার কোর্স নেমটা দিতে হবে, আপনি কোন টপিকের কোর্স করেছেন, এবং আপনার ইনস্টিটিউটের নাম দিতে হবে যে আপনি কোথা থেকে কোর্সটা করেছেন অথবা কোথা থেকে আপনি সার্টিফাইড। এই দুটো ইনফরমেশনের মাধ্যমে আপনি এই সার্টিফিকেশন সেকশনটা ফিল আপ করতে পারবেন। তো আপনি ফার্স্টে দিলেন হচ্ছে, যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন দিলেন গ্রাফিক ডিজাইনার অথবা গ্রাফিক ডিজাইন, এবং আপনি কোথা থেকে কোর্স করেছেন সেই নামটা দিয়ে দিলেন। তো এখানে আপনি মাল্টিপল কোর্স এখানে অ্যাড করতে পারবেন। তো আপনার লাইফে যতগুলো কোর্স করা আছে এরকম আপনি সবগুলো ইনফরমেশন অ্যাড করতে পারবেন, এটা ভেরিফাই করা হয়। তো এখানে আরও একটা জিনিস বলবো যে যদি এমন হয়ে থাকে যে আপনি 2020তেই গ্রাফিক ডিজাইনের একটা কোর্স করছেন, সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে, তো এরকম যদি হয় তাহলে এই যে টেক টু প্রিভিয়াস একটা ইয়ার আপনি এখানে সেট করবেন। এটার রিজন হচ্ছে যে কোনো ক্লায়েন্ট যদি এসে দেখে যে আপনি তো গ্রাফিক ডিজাইনার, ওকে ফাইন, বাট আপনি কোর্স করেছেন তো 2020তে, তো এটা আসলে কেমন যেন দেখায় যে আপনার তো তাহলে এক্সপিরিয়েন্স নাই। তো অনেক ক্লায়েন্ট, মানে সব ক্লায়েন্ট এই জিনিসগুলোকে ফোকাস করে না, বাট কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা খুঁতখুঁতে বেশি, তারা এই জিনিসগুলোকে অনেক ভালোভাবে মানে অবজার্ভ করে। সো আমরা ট্রাই করব যে একটু প্রিভিয়াস একটা টাইম এখানে সেট করে দেওয়া, আমরা দিতে পারি 2018, 2017, এইভাবে 2-1 বছর আগের ইয়ারটা আমরা দিয়ে দিব, দেন আমরা এটা অ্যাড করে দিব। তো একটা করে যখন আমরা অ্যাড করব, এই যেখানে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করে দিব, তো একটা করে অ্যাড করব, এবং যদি মাল্টিপল থেকে থাকে সেক্ষেত্রে জাস্ট এটা সেট করলেন, সেট করার পরে অ্যাডে ক্লিক করলেন, তাহলে আরও একটা অ্যাড করতে দিবে। এভাবে আমরা এই জিনিসগুলো অ্যাড করে নেব। দেন যে ইনফরমেশনটা চাচ্ছে এখানে দেখেন পার্সোনাল ওয়েবসাইট, এখানে বলতেছে প্রোভাইড এ লিঙ্ক টু ইউর ওন পার্সোনাল ওয়েবসাইট। তো আপনার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে সেই লিঙ্কটা এখানে প্রোভাইড করতে বলতেছে, এবং এটাও বলতেছে যে এইটা প্রাইভেট রাখা হবে, এটা কখনোই ক্লায়েন্টকে শো করানো হবে না, ক্লায়েন্ট কখনোই দেখতে পারবে না। তো আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে আমি রিকমেন্ড করবো এখানে কোনো লিঙ্ক দেওয়ার দরকার নেই, এখানে আপনি ব্ল্যাঙ্কই রাখেন, এবং ব্ল্যাঙ্ক রেখেও আপনি কন্টিনিউ করতে পারবেন। এখানে আমি কেন বলতেছি পার্সোনাল ওয়েবসাইট দিবেন না, আমাদের পার্সোনাল ওয়েবসাইটে আমাদের পার্সোনাল ইনফরমেশন দেওয়া থাকে। তো অনেক সময় ক্লায়েন্ট দেখতে চায় যে তোমার পোর্টফোলিওটা দাও, তো পোর্টফোলিও দিলাম। এখন ফাইবার কিন্তু অলরেডি জানে যে আপনার পোর্টফোলিও লিঙ্ক কোনটা। তো একটা কোশ্চেন ছিল, হ্যাঁ ভাই, বলছি যে এডুকেশনে আমাদের এখানে কোন পর্যন্ত দেওয়া উত্তম? আপনার যদি মাস্টার্স কমপ্লিট করা থাকে সেটা আপনি দিতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে কি গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন দিলেই হবে না, আর 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 দেওয়া দরকার আছে? না, আর দেওয়ার দরকার নেই। ওকে, এগুলো জাস্ট ফর্মালিটি, এগুলো কিন্তু কেউই এইভাবে দেখে না। আচ্ছা, সো এখানে পার্সোনাল ওয়েবসাইটটা আমরা দিব না, এটার রিজন হচ্ছে যে আপনি এখানে আপনার পার্সোনাল ওয়েবসাইটটা দিলেন, দেওয়ার পরে ফাইবার সেটাকে দেখলো যে আপনার পার্সোনাল ওয়েবসাইট আপনি ফাইবারকে দিয়েছেন, এবং পরবর্তীতে যদি কোনো ক্লায়েন্টকে আপনি সেই সেম ইউআরএলটা দিতে যান, প্রবলেম হইতে পারে। ওরা যদি সেই ওয়েবসাইটটা অ্যানালাইসিস করে দেখে যে সেখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে, হাবিজাবি অনেক কিছু দেওয়া আছে, সেক্ষেত্রে ওরা এটা ধরলেও ধরতে পারে। সো দরকার নেই ভাই, আমার পার্সোনাল ওয়েবসাইট নেই, আমি এটাকে ব্ল্যাঙ্ক রেখে কন্টিনিউ করব। এরপরে যেটা করব, আমরা এই কন্টিনিউ বাটনে প্রেস করার পরে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা দুইটা ইনফরমেশন অলরেডি কমপ্লিট করে ফেলেছি। একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, ওই যে ফার্স্টে আমাদের ফুল নেম দিলাম, তারপরে আমাদের প্রোফাইল পিকচার দিলাম, এগুলো ছিল হচ্ছে আমাদের পার্সোনাল ইনফরমেশন। তারপরে যে অকুপেশন, তারপর হচ্ছে স্কিল, এডুকেশন, এগুলা ওরা বলতেছে প্রফেশনাল ইনফরমেশন। তো এই দুটাতে দেখেন রাইট মার্ক উঠে আছে, এবং আরও দুইটা সেকশন আছে, এই দুইটা সেকশনকে আমাদের ফিল আপ করতে হবে। তো এই দেখেন আপনার প্রোফাইল কত পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে, এটা দেখাচ্ছে যে 65% কমপ্লিট হয়ে গেছে। তো একটা করে ইনফরমেশন আপনি অ্যাড করবেন, এবং আপনার প্রোফাইলের রেটটাও বাড়তে থাকবে, যে আপনার প্রোফাইল 70% অথবা 75% এইভাবে ইনক্রিজ করতে থাকবে। এখানে দেখেন, এখানে এই সেকশনে বলতেছে লিঙ্কড অ্যাকাউন্টস। লিঙ্কড অ্যাকাউন্টস মানে হচ্ছে যে আপনার যদি
এই যে দেখেন আমরা যেহেতু গুগল দিয়ে জয়েন করেছি, সো গুগল কিন্তু এখানে কানেক্টেড লেখা থাকবে, যদিও এখানে ফেসবুক কানেক্টেড দেখাচ্ছে, বাট আপনি যে অ্যাকাউন্টটা করবেন জিমেইল দিয়ে সেটা এখানে গুগল কানেক্টেড দেখাবে এবং নিচে বলবে যে ফেসবুকে বলবে কানেক্ট করতে। এই ফেসবুক কানেক্ট করার দরকারটা কি, অথবা এটা না করেও কি আমি কন্টিনিউ করতে পারবো কিনা? হ্যাঁ, না করেও আপনি কন্টিনিউ করতে পারবেন আপনার প্রোফাইলটা যদি 65% হয়ে যায়। আপনার গিগ ওপেন করতে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার প্রোফাইলটা 65% কমপ্লিট করতে হবে। তো আপনি যদি ফেসবুক কানেক্টেড ছাড়াই 65% স্কোর করে ফেলেন তাহলে আপনি ফেসবুক কানেক্ট না করেও কন্টিনিউ করতে পারেন, বাট আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনি কানেক্টেড করে দেন। এই যে কানেক্টেড যে করে দিবেন এটার বেনিফিট কি, একটু আগেও যেটা বলছি এবং আবার বলি যে আপনার প্রোফাইল থেকে আপনার ফাইবার প্রোফাইলে যে সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করা থাকবে, কোনো ক্লায়েন্ট এসে সেই সোশ্যাল মিডিয়ার এক্সেস অথবা সেই সোশ্যাল মিডিয়াটা কোনোভাবে খুঁজে পাবে না। ফর এক্সাম্পল একটা গিগ ওপেন করি, দেখেন এই ফ্রিল্যান্সারের গিগটা যখন মানে প্রোফাইলটা যখন আমি ওপেন করলাম, ওপেন করার পরে দেখেন সাদ্দাম নামে যে প্রোফাইলটা শো করতেছে, এই নিচে আসলে দেখেন এখানে দেখাচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট, এখানে বলতেছে ফেসবুক আর একটা বলতেছে হচ্ছে গুগল, মানে এই দুইটা প্রোফাইলের সাথে তার ফাইবার প্রোফাইলটা কানেক্টেড, ফেসবুক এবং গুগলের সাথে ফাইবার অ্যাকাউন্ট কানেক্টেড। আমি একজন ক্লায়েন্ট হিসেবে এখানে যতই ট্রাই করি তার ফেসবুক আইডি আমি কোনোভাবেই খুঁজে পাবো না, এটা শুধু শোই করবে। তো এই শো করার বেনিফিট কি? শো করার বেনিফিটটা হচ্ছে যে আপনার প্রোফাইলটা কি ট্রাস্টেড নাকি, আপনার প্রোফাইলটা কি ভ্যালিড নাকি। একজন ক্লায়েন্ট যখন দেখবে যে আপনার অনেকগুলো সোশ্যাল মিডিয়া ফাইবারের সাথে কানেক্ট করা আছে, দ্যাট মিন আপনার প্রোফাইলটা ট্রাস্টেড, আপনার প্রোফাইলকে আপনাকে ট্রাস্ট করা যায়। জাস্ট এইটা মেক শিওর করবে। সো সোশ্যাল মিডিয়া যে কয়টা এখানে দেখাবে আমরা সবগুলো কানেক্টেড করে নিব, দেন আমরা এখানে কন্টিনিউ করব। তো এই কানেক্টেড কিভাবে করবেন? কানেক্টেড করবেন আপনি যখন এই যে ফেসবুকে কানেক্টে ক্লিক করবেন তখন এখানে একটা পপ আপ ফর্ম আসবে যেখানে আপনাকে পারমিশন চাবে, আপনার থেকে ফেসবুকের পারমিশন চাবে যে আপনি কি ফাইবার অ্যাকাউন্টটাকে আপনার ফেসবুকে অ্যালাউ করছেন কিনা। আপনি যদি অ্যালাউ করেন তাহলে এটা কানেক্টেড হয়ে যাবে, অথবা আপনি যদি ডিনাই করেন তাহলে এটা কানেক্টেড হবে না। খুব ইজি। সো এগুলো কানেক্টেড করার পরে আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে দেখেন লাস্ট যে স্টেপটা আছে সেই স্টেপে বলতেছে যে অ্যাকাউন্ট সিকিউরিটি, দ্যাট মিন আপনার অ্যাকাউন্ট সিকিউরিটি পারপাস কিছু ইনফরমেশন চাচ্ছে। তো ফার্স্টে বলতেছে যে ইমেল অ্যাড্রেস অলরেডি ভেরিফাইড, ইমেল অ্যাড্রেসটা অলরেডি ভেরিফাইড, দ্যাট মিন আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েশন শুরু করি তখনই কিন্তু আমরা ভেরিফাই করে ফেলেছি। এরপরে বলতেছে আপনার ফোন নাম্বার, এবং প্রত্যেকটার পাশে দেখেন কোনটা পাবলিক কোনটা প্রাইভেট, ফাইবার কিন্তু বলে দিচ্ছে যে আপনার ইমেল অ্যাড্রেস প্রাইভেট, ইভেন আপনার ফোন নাম্বারটাও প্রাইভেট। তো এখানে দেখেন আপনি যখন অ্যাড নাম্বারে ক্লিক করবেন, অ্যাড নাম্বারে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ফোন নাম্বারটাকে ফাইবারের সাথে ইন্টিগ্রেট করতে পারবেন। তো ফাইবারের যে প্রবলেমটা হবে এই ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য, যে আপনি এই যে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করলেন, ক্লিক করার পরে একটা পপ আপ ফর্ম আসবে, এখানে একটা পপ আপ ফর্মে আপনার ফোন নাম্বারটা দিতে বলবে। তো ওখানে কান্ট্রি কোড দেওয়া থাকবে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সো এটার কান্ট্রি কোড অলরেডি মানে বাংলাদেশি দেওয়া থাকবে। তারপরে আপনার বক্সগুলোর ভিতরে নাম্বার উঠাইতে হবে আপনার ফোন নাম্বার, এবং ট্রাই করবেন যেটা ভ্যালিড ফোন নাম্বার যেটা সবসময় ওপেন থাকে সেই ফোন নাম্বারটা ইউজ করার জন্য। তো সেই ফোন নাম্বারটা যখন আপনি কিবোর্ডে উঠাবেন, কিবোর্ডে উঠানোর সময় প্রবলেম ফেস করবেন যে নাম্বার উঠতে চাবে না, মানে নাম্বার উঠবে না। আমি একটু কিবোর্ডে চলে যাই। তো দেখেন এখান থেকে আমি কিবোর্ডের ছবি ওপেন করি, আমাদের যে নর্মাল কিবোর্ডগুলো আছে আমরা যখন ডেস্কটপে কিবোর্ডগুলো ইউজ করি এইরকম কিবোর্ড আমরা নর্মাল ইউজ করি। তো এখানে দেখেন নাম্বার প্যাড কিন্তু দুটো সেকশন আছে। এই যে ডান পাশে যে নাম্বার প্যাডটা দেখতে পাচ্ছেন, আপনি যদি এই নাম্বার প্যাড থেকে ট্রাই করেন তাহলে এই ভেরিফিকেশনের যে সেকশনটা আছে এখান থেকে নাম্বার না উঠতে পারে। ওরা যদি প্রবলেমটা ফিক্স করে থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই, বাট আমি যতটুকু জানি এই নাম্বারটা এই নাম্বার প্যাড থেকে ওঠে না, এই নাম্বার প্যাড থেকে ওঠে না। সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে এই যে উপরের ক্যারেক্টারের উপরে যে নাম্বার প্যাডটা আছে এই নাম্বার প্যাডটা ইউজ করে আপনি আপনার ফোন নাম্বারটা ইজিলি উঠাইতে পারবেন। এবং নাম্বার উঠানোর পরে
সেই নাম্বারটাকে ভেরিফাই করে নিতে হবে। ওখানে নাম্বার ওঠানোর পরে আপনাকে বলবে যে ভেরিফাই নাও ক্লিক করলে আপনার ফোন নাম্বারে ফাইবার থেকে একটা ভেরিফিকেশন কোড আসবে, এবং যে ভেরিফিকেশনটা কোডটা সেই ফর্মে ইনপুট দেওয়ার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটির যে দুটো সেকশন। দেন আমাকে বলতেছে যে কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ। তার মানে আমাদের ফাইবার প্রোফাইলের মোটামুটি সব ইনফরমেশন ইম্পোর্ট দেওয়া হয়ে গেছে। এখন আমাদের প্রোফাইলটাকে কি বলে, আমাদের প্রোফাইল থেকে একটা গিগ ওপেন করতে হবে, মানে আমাদের গিগ ওপেনিং সেকশনে নিয়ে আসছে। তো আপনি যখন সাইন আপ করবেন, সাইন আপ করার পরে এই ইনফরমেশনগুলো ফিল আপ করবেন বিকাম এ সেলার থেকে, এবং এই সেকশনে আসার পরে আপনার এখানে এটা শো করবে না কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, এখানে শো করবে ফিনিশ। এখানে ফিনিশ করার পরে এখানে ফিনিশে যখন ক্লিক করবেন তখন আপনার কাছে একটা পপ আপ ফর্ম দেখাবে, যে ফর্মে একটা ভিডিও দেখাবে, এবং ওখানে আপনাকে অফার করবে ফাইবারের একটা ফ্রি এক্সাম দিতে। ফ্রি এক্সাম বলতে একটা ফ্রি কোর্স করতে আপনাকে অফার করবে। সেই ফ্রি কোর্সটা কোনটা সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা, লার্ন হাউ টু সাকসেসফুলি ফ্রিল্যান্সার অন ফাইবার। এই যে কোর্সটা দেখতে পাচ্ছেন, এই কোর্সটা আপনাকে সাজেস্ট করবে যেটা আপনি ফ্রিতেই করে নিতে পারবেন, এবং এখানে কিছু কোশ্চেন দিবে, যে কোশ্চেনগুলোর অ্যান্সার করে, মানে ফার্স্টে আপনাকে ভিডিও দেখাবে, ভিডিও দেখানোর পর আপনার কুইজ কিছু কোশ্চেন থাকবে, সেই কুইজের অ্যান্সারগুলো দেওয়ার মাধ্যমে আপনি সেই এক্সামটা দিতে পারবেন। এবং আপনি যদি প্রপারলি এই কোর্সটা করে নিতে পারেন তাহলে এই কোর্সটা আপনার প্রোফাইলে শো করবে। এই যে দেখেন আমার প্রোফাইলে শো করতেছে, এই যে এইভাবে আপনার প্রোফাইলে শো করবে। তো আমাদের অলরেডি মানে প্রোফাইল ক্রিয়েশনটা শেষ। এখানে কন্টিনিউ করার পরে বলবে ফিনিশ করার পরে ওরা একটা ভিডিও দেখাবে, যেটা ফ্রি কোর্স ভিডিও। আপনি যদি ভিডিও দেখতে চান আপনি এখনও দেখে নিতে পারেন, অথবা আপনি যদি পরে দেখতে চান সেটাও করতে পারবেন। এবং ওখানে আরও একটা অপশন দেওয়া থাকবে যে ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, এবং যেখানে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার প্রথম গিগটা ক্রিয়েট করতে পারবেন। তো আজকে আমাদের টপিক এই পর্যন্তই। আপনারা কালকের মধ্যে ফাইবারের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন, এবং আমি আজকে রাতের মধ্যে আপনাদের একটা শিট শেয়ার করে দিব, যে শিটের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্ট ইনফরমেশন আমাকে প্রোভাইড করতে হবে, এবং আমি সেগুলোকে দেখব যে প্রোফাইলগুলো প্রপার ওয়েতে আপনি ক্রিয়েট করেছেন কিনা, অথবা কোনো মিস্টেক আছে কিনা। সেগুলো দেখার পরে নেক্সট ক্লাসে যদি কোনো কারেকশন থাকে সেগুলো দিয়ে দিব নেক্সট ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমাদের গিগ ক্রিয়েশনটা দেখব। সো এইটা নিয়ে আমরা যে ফর্মটা দেখাইলাম, অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে স্টেপগুলো দেখাইলাম, এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন? নো। আচ্ছা, বাকি সবাই? হ্যাঁ, আমার আরেকটা জানার ছিল, এটা হচ্ছে আমি গুগল ডিজিটাল গ্যারেজ থেকে একটা সার্টিফিকেট নিয়েছি, ওটা কি করে আমি অ্যাড করব? সেটা লিখে দিবেন যে আপনি সার্টিফিকেটটা পেয়েছেন হচ্ছে গুগল থেকে। মানে সার্টিফিকেটের ছবিটাই আমি দিতে চাচ্ছি। না আপু, আপনি সার্টিফিকেটের ছবি দিতে পারবেন না। ছবিটা দিতে পারবো না। না। যেরকমটা আমি হচ্ছে আমার এই যে এডুকেশন ব্যাকগ্রাউন্ডে যেরকম জাস্ট শুধু আমি লিখতে পারতেছি, কিন্তু কোনো কিছু সার্টিফিকেটের যে পিকটা ওটা আমি দিতে পারি না, ওরকম। জি আপু, আপনি এই যে সার্টিফিকেশন সেকশনে আপনি শুধু আপনার সার্টিফিকেট নেম এবং আপনার কোথা থেকে আপনি সার্টিফাইড সেই অর্গানাইজেশনের নাম দিতে পারবেন। সেটাকে আমার প্রোফাইলটা যখন কেউ চেক করবে সেটা কি তখন মানে ভিজিবল হবে, দেখবে? হ্যাঁ, সে দেখতে পারবে যে আপনার সার্টিফিকেশন কি আছে। এই যে যেমন এই প্রোফাইলটাতে দেখেন, এখানে বলা আছে ইউডেমি থেকে কোর্স করা আছে, তারপর হচ্ছে নেট কোড বাংলাদেশ থেকে কোর্স করা আছে, ক্রিয়েটিভ আইটি থেকে কোর্স করা আছে। এই জিনিসটা ক্লায়েন্ট দেখতে পারবে। বাট আপনি কোনো প্রোফাইল মানে সার্টিফিকেটের ছবি ইউজ করতে পারবেন না। এটা গেল। আর কারো কোনো কোশ্চেন? আমি জাস্ট এখন সব কোশ্চেনগুলাই নিব। এতক্ষণ যে লেকচারটা ছিল এটার উপরে যার যা কোশ্চেন আছে আমাকে কোশ্চেনগুলো করতে পারেন। আরেকটা ভাই, আমি ক্লাসে
ক্লাসের শুরুতে গিগ রিলেটেড যেটা করেছি এটা তাহলে নেক্সট ক্লাসে করি, যেহেতু নেক্সট ক্লাসে আপনি গিগটা দেখাবেন। আচ্ছা, নো প্রবলেম। যদি কারো কোনো কোশ্চেন না থাকে সেরকম, আপনি এখন এই কোশ্চেনটা করতে পারেন। অন্য কেউ করবে কিনা? আমারটা যেটা ছিল যে অ্যাকচুয়ালি এক মাসে এভারেজ কতটুকু ইমপ্রেশন আসলে আমি বুঝবো যে হ্যাঁ আমার গিগটা ঠিকঠাক মতো আছে, প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, এটা যদিও অ্যাডভান্স লেভেলের একটা কোশ্চেন, তারপর আমি অ্যান্সারটা দিচ্ছি। এটা আসলে আপু ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের সার্ভিস দিচ্ছেন এবং সেই সার্ভিসের কম্পিটিটর কত। ফর এক্সাম্পল, আমি একজন ওয়েব ডেভেলপার। সো ওয়েব ডেভেলপার হিসেবে ফাইবারে যখন আমরা সার্ভিস সার্চ করি, এই যে দেখেন এখানে যখন আমি ওয়ার্ডপ্রেস অথবা ওয়েব ডিজাইন লিখে সার্চ করি, ওয়েব ডিজাইন লিখে সার্চ করার পর এখানে 10,000। আচ্ছা, এটা আমাকে সিএমএস দিতে হবে, কোনো একটা সিএমএস। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন যখন দিয়ে সার্চ করতেছি, এখানে দেখেন সার্ভিস অ্যাভেলেবেল কত। এখানে সার্ভিস অ্যাভেলেবেল হচ্ছে 87,683টা। এখানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি। তো এই যে কিওয়ার্ডটা, এই যে সার্ভিসটা, এই সার্ভিসে আপনার যদি ইমপ্রেশন রেগুলার 150-200 আসে, মনে করতে পারেন যে হ্যাঁ আপনার গিগটা হয়তো বা কোনো একটা পেজে শো করতেছে। বাট এখানে যদি আপনি ফার্স্ট পেজে আসতে চান অথবা সেকেন্ড পেজে আসতে চান, সেক্ষেত্রে আপনার ইমপ্রেশন থাকতে হবে মিনিমাম 2-3-4 হাজার পার ডে। তাহলেই মনে করতে পারবেন যে আপনার গিগটা সামনের দিকে আসছে। এটা ডিপেন্ড করে আপনার কম্পিটিটর কত। আবার ধরেন ইয়াতে গেলেন ডিজিটাল মার্কেটিংয়ে, ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করলেন, সেখানে দেখলেন আপনার কম্পিটিশন মাত্র 10,000। আচ্ছা, আপু ওখান থেকে প্রচুর নয়েজ আসতেছে আপনার ওখান থেকে। আমরা একটু ট্রাই করবো একটু মানে নয়েজ ফ্রি কোনো একটা স্পেসে গিয়ে ক্লাসটা করার জন্য, এবং যদি কোনো কোশ্চেন থাকে আমরা সেইভাবে কোশ্চেন করব। তো এখানে দেখেন যদি ডিজিটাল মার্কেটিং হয়ে থাকে সেখানে কম্পিটিশন কম। তো সেখানে আমি এটা ভাবতেই পারি যে ডিজিটাল মার্কেটিংয়ে যেহেতু আমার কম্পিটিশন মাত্র 10,000, তাহলে ওখানে আমার 200 অথবা 300 যদি ইমপ্রেশন আসে, তাহলে আমার গিগটা ভালো কাজ করতেছে, মানে হয়তো বা 4 নাম্বার অথবা 3 নাম্বার পেজে স্টে করতেছে। এবং একদিনে যদি 500 ইমপ্রেশন আসে, তাহলে সেই গিগটা আমার ফার্স্ট পেজে আসবে। এটা আমি ভাবতেই পারি। এটা ডিপেন্ড করে টোটালি এই যে কতগুলো কম্পিটিটর আপনারা, কতজন কম্পিটিটর আপনার আছে এটার উপর। সো নর্মালি যদি থাকে 60,000 70,000, সেক্ষেত্রে আপনার রেগুলার ইমপ্রেশন মিনিমাম লাগবে 400 কি 500। তাহলে আপনি ভাবতে পারেন যে হ্যাঁ সার্চ রেজাল্টটা আসতেছে, আমি বায়ার রিকোয়েস্ট অথবা দু একটা নক পাইতে পারি, এটা ভাবতে পারেন। বাট যদি এমন হয় যে দিনে আসতেছে 20টা 30টা 40টা, এটা আসলে কিছুই না। আচ্ছা, এটা কি গিগ মানে গিগটা এসইও ভালো হলে এরকম, মানে এসইও ফ্রেন্ডলি হলে কি এরকম মানে ইমপ্রেশন বেশি আসে? অবশ্যই, যেহেতু এখানে আপনার গিগটা সার্চ রেজাল্টে কাজ করবে, যে ক্লায়েন্ট সার্চ করলে আপনার গিগটা খুঁজে পাবে কি পাবে না, এটার একটা পসিবিলিটি আছে। সো এই জন্যই আপনার গিগের এসইওটা যতটা স্ট্রং, আপনার গিগের এসইওটা যতটা ফ্রেন্ডলি, ততটা আপনার ইমপ্রেশন বেশি আসবে। আপনার গিগ যত ফার্স্টের দিকে আসবে তত ইমপ্রেশন আসবে। সো টোটালি ডিপেন্ড করতেছে আপনার গিগের এসইওর উপরে। আপনার গিগের এসইও যদি ভালো না হয়, সেটা ফার্স্টের দিকে থাকবে না, সো ইমপ্রেশন আসবে না। জি, থ্যাংক ইউ ম্যাম। আর আজকে মানে এতটুকুই ছিল বুঝছি। ওকে আপু। আচ্ছা, বাকি সবাই? ভাই আমার ইমপ্রেশনের আমি ব্যাপারটা একটা যদি আর একটু question- বলতেন। আচ্ছা, তিনজন একসাথে মাইক অন করেছেন। আচ্ছা হাবিব আমি ভাই। বলছি- হ্যাঁ জি, আমি বলছিলাম যে ইমপ্রেশনটা আসলে ঠিক আমি কিভাবে বুঝবো, বা এটা আচ্ছা আহ, আমি যদি পেজে রেগুলার অ্যাক্টিভ থাকি সেই ক্ষেত্রে ইমপ্রেশন বাড়বে কিনা? হ্যাঁ, আপনি যদি আপনার প্রোফাইলে অ্যাক্টিভ থাকেন, সেই অ্যাক্টিভিটির উপরে বেস করে আপনার ইমপ্রেশনটা গ্রো করবে। এবং ইমপ্রেশনটা আপনি যখন প্রোফাইল ক্রিয়েট করবেন, গিগ ওপেন করবেন, তখন আপনি এটা দেখতে পারবেন। এই যে আপনার প্রোফাইলে গিয়ে আমরা তো এখন এইরকম লেআউট দেখতে পারি নাই, আমরা এইরকম লেআউট দেখতে পারবো যখন আমরা গিগ ওপেন করব। এবং এই লেআউটের মধ্যে দেখেন ড্যাশবোর্ড আছে, মেসেজ আছে, ওয়ার্ডার, গিগ, অ্যানালিটিক্স, এই অপশনগুলো আমরা খুঁজে পাবো তখন যখন আমরা গিগ ওপেন করব। এবং এই গিগ সেকশনে গিয়ে আমরা গিগের পারফরমেন্স দেখতে পারবো, রেগুলার পারফর্ম কেমন করতেছে, সেটার ইমপ্রেশন কত আসতেছে, ক্লিক ভিউ কত আসতেছে। যেমন এই যে দেখেন গিগগুলো দেখতে পাচ্ছেন, 3টে গিগ আছে। একটার এই প্রথম গিগটার 1 মাসের ইমপ্রেশন দেখাচ্ছে
243, আর একটা দেখাচ্ছে 1.7K, আরেকটাতে দেখাচ্ছে 486। তো এইভাবে কিন্তু শো করবে এবং প্রত্যেক দিন এই গিগগুলার ইমপ্রেশন কত আসতেছে সেটাও কিন্তু আমরা দেখতে পারবো। এই যে দেখেন প্রত্যেক দিন এই গিগটা র্যাঙ্ক ফল করছে, তো আমার আজকে গতকালকে আসছে 18টা মাত্র, এবং কিছুদিন আগে আসতো 169টা। তার মানে কি এই গিগটা আমার ভালো কাজ করতেছে না, এই গিগের র্যাঙ্ক ফল সরি সরি আমাদের গিগের র্যাঙ্ক ফল করতে দ্যাটস এখানে আমার ইমপ্রেশনগুলো ডাউন হয়ে যাচ্ছে, এবং আমার দেখেন ক্লিক ভিউ আসতেছে না, ক্লিক আসতেছে না। সো এইগুলো আমরা গিগ ওপেন করার পর এই রিপোর্টগুলো দেখতে পারবো। অর্থাৎ ইমপ্রেশনটা মিন্স যে বায়ার যদি আমার গিগ দেখে বা এটা যদি ব্রাউজ করে সেইটার উপরে বেস করেই কি ইমপ্রেশনটা এসে এখানে শো করে। ইমপ্রেশনের ক্যালকুলেশনটা ফাইবারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। ইমপ্রেশন মানে হচ্ছে প্রভাব, যে আপনার যে গিগটা, ধরেন আপনার গিগটা হচ্ছে ফেসবুক রিলেটেড, মানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের, তাহলে ফাইবার যেটা করবে যে কোনো ক্লায়েন্ট যদি ফেসবুক পিক্সেল অথবা ফেসবুক লিখে সার্চ করে ফাইবারে, তাহলে সেই কিওয়ার্ডের প্রভাব আপনার গিগের উপরে কতটুকু, এটাকে ক্যালকুলেট করে ওরা ইমপ্রেশন শো করে। তো এটা ভিউ না, এটা হচ্ছে জাস্ট প্রভাব আপনার সার্চ ইঞ্জিনে আপনার গিগের উপরে মেইন কিওয়ার্ডের প্রভাব কতটুকু। এবং আগে ছিল ভিউ কাউন্ট হইতো, বাট ভিউ যে সেকশনটা এটা ফাইবার অফ করে দিয়েছে, এখানে শুধু দিয়েছে হচ্ছে ক্লিক। সো এটা হচ্ছে মেইনলি আপনার ইমপ্রেশন। থ্যাংক ইউ। ভাইয়া, জি ভাই, নিশ্চয়ই আমরা এটা শিখবো যে কিভাবে গিগ ওপেন করলে আমার ইমপ্রেশনটা ম্যাক্সিমাম লেভেলে যাবে, বা এসইও ফ্রেন্ডলি গিগ আমরা কিভাবে করব। জি ভাই, নিশ্চয়ই এই জি জিনিসগুলো ভাই, শিখবো। এই জিনিসগুলো শিখবো। আচ্ছা দেখো টিউব ভাই, আপনি মনে হয় মাইক অন করেছিলেন। জি ভাইয়া, আমি বলতে চাচ্ছি আমাদের যে পুরাতন যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টের ডিটেলসটা কিভাবে দেখতে পারি আমরা? অ্যাকাউন্টের কি ডিটেইলস আপনি দেখতে পাচ্ছেন? এই মানে ওভারঅল যে ইনফোগুলো আমি দিয়েছি আগে, আমার যত ইনফো, সেই ইনফোগুলো কি আমি পরে দেখতে পাবো? জি ভাইয়া, আপনি মোটামুটি সব ইনফরমেশন দেখতে পারবেন। আপনার ডেসক্রিপশন, টাইটেল কি ছিল সব কিছু মোটামুটি দেখতে পারবেন। কিছু জিনিস দেখতে পারবেন না, যেমন এই যে দেখেন ডেসক্রিপশন আপনি দেখতে পাচ্ছেন, ইভেন এডিটও করতে পারছেন। আপনার ল্যাঙ্গুয়েজগুলো দেখতে পারবেন। এটা দেখতে পারবেন হচ্ছে আপনার প্রোফাইলে গিয়ে, আপনি অ্যাকাউন্টে লগ ইন করার পরে এগুলা দেখা যাচ্ছে, বাট এনআইডি কেন্দ্রিক যে ইনফোগুলো দিছি সেগুলো কি দেখা যায়? আপনি আপনার যে ফুল নেমটা দিয়েছিলেন সেই ফুল নেমটা দেখতে পারবেন না। একটা সময়ে দেখা যায় তো এই যে এই সেকশনে, মানে আমরা যখন সেটিংয়ে ঢুকতাম, সেটিংয়ে ঢোকার পরে ইমেইলের উপরে ফুল নেম শো করতো, বাট এখন 2020-তে এটা শো করে না। আপনি ক্রিয়েশনের সময় যেটা দিবেন ওইটাই থাকবে, বাট এটা আপনি দেখতে পারবেন না। কিন্তু কমন কিছু মানে আচ্ছা, এটা খুঁজে পাবেন না ভাই। তো আমাদের যে কমন মিস্টেকটা এবং যে জিনিসটা অনেকে বলে যে আপনার ফুল নেম যেটাই হোক, এটা যাদের অ্যাকাউন্ট আছে আমি শুধু তাদের জন্য বলতেছি, তারা বুঝতে পারবেন। যেমন ভাইয়া খুঁজলেন যে আপনার ফুল নেম কোনটা দেওয়া আছে, এটা আপনি জানেন না, মানে ভুলে গেছেন। যখন অ্যাকাউন্ট করছেন তখন আসলে এত কিছু চিন্তা করে দেন না। সেক্ষেত্রে অনেকে বলে যে এই যে বিলিং ইনফরমেশনে গেলে এখানে একটা ফুল নেমের সেকশন থাকে। তো অনেকে বলে যে তাইলে এই বিলিং ইনফরমেশনের মধ্যে আপনার যে এনআইডির ফুল নেমটা আছে সেটা দিলে আপনি পরবর্তীতে এনআইডিটা ভেরিফাই করতে পারবেন। এটা টোটালি রং একটা ইনফরমেশন, যে আপনার এনআইডিটা ভেরিফাই করবে শুধুমাত্র আপনার প্রোফাইল ক্রিয়েশনের সময় যে আপনি ফুল নেম দিয়েছিলেন ওইটার উপরে বেস করে। আপনার বিলিং ইনফরমেশনে কি নাম দেওয়া আছে এটা কিন্তু ফাইবার কখনোই চেক করবে না। জি, এটা অ্যাডিশনাল বিষয়। হ্যাঁ, এটা হচ্ছে বিলিং ইনফরমেশন। এটা হইতে পারে যে আপনার কোনো একটা ইনভয়েস আসবে, অথবা কোনো একটা ব্যাংকের ইনফরমেশন দিতে হবে, ট্যাক্স ইনফরমেশন দিতে হবে, এই জন্য এই বিলিং ইনফরমেশনটা ইউজ করা হয়। তো বিলিং ইনফরমেশন আপনার ফুল নেম কি দিচ্ছেন অথবা আপনার কোম্পানি নেম কি, এটার উপরে বেস করে আপনার আইডেন্টিটি ভেরিফাই হবে না। আইডেন্টিটি ভেরিফাই হবে আপনার ফুল নেমের উপরে, যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম তখন যে ফুল নেমটা দিলাম ওইটার উপরে। জি ভাই, আর একটা জিনিস হচ্ছে যে মানে ইদারিং নাকি ক্লিক নাকি শো করে না, কিন্তু আপনি যখন আমাকে এখানে একটা প্রোফাইল এখন দেখাচ্ছেন সেখানে তো আমি ক্লিক দেখছি। আচ্ছা,
ঠিক আছে ভাই, আপনি যে ক্লিকটা দেখছেন এই ক্লিকটা এই এক মাসের লাস্ট এক মাসে একটা গিগে দেখেন কি পরিমাণে ইমপ্রেশন আসছে, বাট ক্লিকটা কয়টা, মাত্র কয়েকটা ক্লিক আসছে। 6টা দেখছি, হ্যাঁ 6টা ছয়টা। ক্লিক ছিল এটা আসলে গুড এনাফ না। এটা দেখেন ক্লিকগুলো আসছে কবে, আমি একটু ক্লিকগুলোর রিপোর্ট দেখি। এটা অনেক আগে আসছে, রিসেন্টলি আসে না। দেখেন একটা ক্লিক আসছে কবে, 9 তারিখে, আর একটা দুইটা ক্লিক আসছে 5 তারিখে। বাট বাকি যে গিকগুলো আছে সেগুলো দেখেন ক্লিকই শো করতেছে না, মাত্র একটা ক্লিক। এটার ইমপ্রেশন 1700, বাট এটার ক্লিক মাত্র একটা। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, এটা ফাইবারের প্রবলেম। ফাইবারের প্রবলেমের কারণে এমন হচ্ছে। যেমন এই প্রোফাইলটা তো আমি প্র্যাকটিস পারপাস মানে জাস্ট আপনাদের দেখানোর জন্য করেছি। আমার যে প্রোফাইলগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা পেইড প্রমোশন পেয়ে গেছি। মানে যারা লেভেল 2 আছে অথবা যারা টপ রেটেড আছে তারা কিন্তু মানে পেইড প্রমোশন একটা ফিচার পেয়ে গেছে, এবং এই ফিচারটা আনার জন্য অনেক বাগ ক্রিয়েট হয়েছে ফাইবারে, যে বাগগুলো ডে বাই ডে ওরা ফিক্স করতেছে। তো এই ইমপ্রেশন তারপরে ক্লিক আসতেছে না, এগুলো নিয়ে ওয়েট হওয়ার কিছু নেই, কিছুদিন পরে ওরা এগুলো ফিক্স করে ফেলবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন ছিল ভাই আপনার? হ্যাঁ, আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, আপনাকে যে আমি লিংকটা দিব আমার অ্যাকাউন্টে, তো এটাকে আপনি মানে সবারটা একটু ডিটেলস চেক করবেন না, যে তাহলে হচ্ছে ভুলভুলি যদি কিছু থেকে থাকে ওটা মানে শুধরে নেওয়া যেত। জি আপু, আমি প্রত্যেকের গিয়ে মানে প্রোফাইলগুলাই ইন্ডিভিজুয়ালি চেক করব। চেক করার পরে আমি ক্লাসে চেক করব না, আমি ক্লাসের আগে চেক করে জাস্ট ওই প্রবলেমগুলো আমি নোট ডাউন করে দিই, মানে করে দিয়ে দিব সেই শিটটাতে, এবং ক্লাসে যেন আমি জাস্ট দেখাইতে পারি যে আপনি এই জিনিসগুলো কারেকশন করে নেবেন। হ্যালো ভাইয়া, আরেকটা যেটা হচ্ছে, আমি একটু শেষ করে নিই। আরেকটা যেটা হচ্ছে, আমি যখন মানে আপনার এই ফাইবার অ্যাকাউন্ট ওপেন করি, আমি এনআইডি তে আমার যে নাম্বার মানে নামটা দেওয়া আছে ওটা দিয়েছিলাম, কিন্তু নাম্বারটা কিন্তু কোথাও দেইনি, কারণ নাম্বার দেওয়ার কোনো জায়গাও দেখিনি। তখন আমি মানে ভাই আমাকে বলছিল যে এটা যখন আমি কোনো মানে কাজ পেয়ে যাব, তো তখন হয়তো কি করে আমাকে পেমেন্ট করতে, তখন কি আমাকে এনআইডি দিয়ে আমাকে ভেরিফাইড করতে হবে আমার অ্যাকাউন্টটা। ঠিক আছে ভাই, আপু ভাইয়া যেটা বলেছেন এটাই ঠিক। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় শুধুমাত্র আপনার এনআইডির ফুল নেমটা দিতে হবে, এখানে কোনো নাম্বার দিতে হবে না। আর নাম্বার আসলে এনআইডিটা কখন লাগবে, এনআইডি লাগবে হচ্ছে যখন আপনি দুই একটা কাজ করে ফেলবেন ফাইবারে, ঠিক তখনই ফাইবার আপনাকে নোটিফিকেশন দিবে। যেমন দেখেন এই প্রোফাইলের নোটিফিকেশন আসছিল, এই যে আইডেন্টিটি ভেরিফাই করা হয়েছে, এই যে দেখেন 10 মাস আগে। সো এইরকম একটা নোটিফিকেশন দিবে, যে নোটিফিকেশনে ক্লিক করে আপনি আপনার আইডেন্টিটি ভেরিফাই করে ফেলবেন, মানে আপনার এনআইডির ছবি, তারপর আপনার নিজের ছবি, এগুলো সাবমিট করবেন। মিশকাত আপু? জি ভাই, আমি শেষ, মানে আমার কোশ্চেন শেষ। ওকে আপু। ভাইয়া হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছি। ভাইয়া আমার হচ্ছে যে আমি তো ফাইবার অলরেডি কাজ করতেছি বুঝছেন। এখন কথা হচ্ছে যে ফাইবার সম্পর্কে আরো আপডেট কিছু জানানো হবে। যেমন আমি কাজ করতেছি, 5-6টা কাজ করলাম, বাট মানে কাজ আরো পাওয়ার জন্য কিছু করতে হবে, এমন কিছু গুলো কি মানে শেখানো হবে অথবা জানানো হবে কিছু? জি ভাই, ওগুলো জানানো হবে। তো আমাদের যেহেতু ফাইবার ক্র্যাশ কোর্স, তো এখানে অনেকে আছে মোটামুটি অ্যাডভান্স লেভেলে জানেন, আবার অনেকে আছেন যে ফাইবারে একদমই কিছু জানেন না। সো এরকম কিন্তু অনেকে আছেন। সো এই জন্য আমরা ফার্স্ট থেকে শুরু করতেছি, এবং আমাদের টোটাল ক্লাস হচ্ছে 7টার মধ্যে একটা ওরিয়েন্টেশন চলে গেছে, দ্যাট মিন 6টা ক্লাস। তো 6টা ক্লাসের অলরেডি আজকে 2টা গেল, দ্যাট মিন আরও 4টা ক্লাস আছে। সো নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে আমরা গিগ ক্রিয়েশন, এবং তারপরে যে 2টা ক্লাস, তারপরের 2টা ক্লাসে আমরা অ্যাডভান্স লেভেলের যে ব্যাপারগুলো আছে এগুলো নিয়ে ডিসকাস করবো। এটার জন্য একটু ধৈর্য একটা ধরতে বিষয়, হবে। সেটা হচ্ছে গতদিন আপনি বলছিলেন যে যে সোশ্যাল মিডিয়াতে যে ইয়াগুলো করব, যে আইডি গুলো করব, সেগুলো ডেসক্রিপশন আর অ্যাবাউট যেটা বলছিলেন যে সবগুলো একই হওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে কি এখানে যে ইয়াটা আছে, ডেসক্রিপশন আছে, যেমন ওই যে ইয়াটা যেটা বলছিলেন, ওই ডেসক্রিপশনটা কি ওই অলমোস্ট সবগুলোর সাথে সেমই হওয়া লাগবে, না এখানে একটু ডিফারেন্ট হলে অসুবিধা আছে? অসুবিধা নেই, এখানে যদি সেম হয়, আপনি ফাইবারের জন্য একটা ডেসক্রিপশন লিখলেন, লেখার পর সেই ডেসক্রিপশনটা আপনার সবগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাড করে দিলেন। ব্যাপারটা যেন এমন না হয় যে আপনার সোশ্যাল মিডিয়াতে যেটা আছে ওইটা আপনি ফাইবারে আনলেন, তা না। আপনার ফাইবারে যেটা আছে ওইটাই সবগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাড করে দিলেন। এটা জাস্ট আপনাকে খুঁজে পাইতে, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি থেকে আপনার গুগলে র্যাঙ্ক পাইতে মানে ইজি হয়। ওকে ওকে ওকে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই। কথা হলো ভাই, আমি আপনাকে কালকে বলছিলাম যে আমার আগে 2টা ফাইবার অ্যাকাউন্ট ছিল,
হুম। একটাতে আমি ওয়ার্ডপ্রেস টেস্ট দিছি, ওইখানে মনে হয় 8 পাইছিলাম। আমি 2টা ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করে দিছি, করার পরে আরেকটা খুলছি। তো আরেকটা খোলার পরে এখন আমি কি নতুন অ্যাকাউন্ট খুলবো না ওইটাতেই কন্টিনিউ করব? আচ্ছা, আগে যে অ্যাকাউন্টটা ছিল এটার প্রবলেম কি ছিল? ফার্স্টেরটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে আপনি এক্সাম দিয়েছিলেন বাট সেখানে পাস করতে পারেননি। না, পাস করতে পারছি, ওইটাতে আপনার মনে হয় 8 এর মতো স্কোর করছিলাম হুম। আমি। ওইটা আপনি তো ডিলিট করে দিলেন কেন? আসলে আমি এটা ডিলিট করে দিলাম কেন, দেখা যাচ্ছে যে আমি গিগ যেগুলো দিছি এগুলোতে কোনো ক্লিক নাই, কোনো ইমপ্রেশন নাই। তো আমি ভাবলাম যে না, এটা আমার অনেক দিন আবার হয়ে গেছে, 6 মাস। তার আগে আমার যেটা ছিল এটা 5 বছর মোটামুটি। তো ওইটা আমি ডিলিট করে আরেকটা শুরু করছিলাম, ওইটাও 6-7 মাস হয়ে গেছে, আমার কোনো ক্লিক তারপর কোনো কিছুই আসে না। আমি পিকচার অপটিমাইজ করি, এইখানে শেয়ার করি ওইখানে শেয়ার করি, আসলে আমার কেন জানি মানে আসতেছিলই না, আমি যেটা চাচ্ছিলাম আসতেছিল না কোনোভাবে। তো ওইটাও ডিলিট করি। হুম। সো আপনাদের এই কোর্সে আমি জয়েন করার প্রায় 2 মাস আগে একটা খুলছিলাম আইডি। তো এখন কি আমি এটাতে কন্টিনিউ করব না জি এটা ভাইয়া, ডিলিট করে ওটা একটা ওটা ওটা আপনি নিয়ে করব? কন্টিনিউ করতে পারবেন। আচ্ছা, এটাও কিন্তু মোটামুটি 2-3 মাস হয়ে যাচ্ছে, এটাতেও কিন্তু আমি গিগ মনে একটা পোস্ট করা আছে, but সেইভাবে ইয়ে করা নাই আমার, মানে সাজানো নেই। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমরা যেভাবে বললাম আপনি অর্গানাইজড ওয়েতে আপনি গিগগুলাকে সাজান, তারপরে দেখা যাক কি হয়। আচ্ছা ভাইয়া, মানে আপাতত আমি শুধু আপনাকে আমার ফাইবার প্রোফাইলের লিংকটা হ্যাঁ, দিয়ে দিব? প্রোফাইলটার লিংকটা দিবেন এবং আমরা যেভাবে ডেসক্রিপশন তারপরে স্কিলগুলা সেট করতে বলেছি এগুলাকে আপনি সেট করে ফেলান। আচ্ছা ভাই, আমার আর একটা মানে জিনিস জানার ছিল, হুম। সেটা হচ্ছে যে এমন একটা কথা পরিচিত আছে যে ফাইবারে ছেলেদের তুলনায় মেয়েরা কাজ বেশি পায়, এর জন্য অনেকজন দেখা যায় মেয়ের প্রোফাইল পিকচার দিয়ে ফাইবারের অ্যাকাউন্ট খুলে ভাবেন যে আপনার কাজ করা শুরু করে। তো এই জিনিসটা আসলে কতটা সত্য, অথবা এই আচ্ছা, জিনিসটা আসলে জানতে আমি চাচ্ছিলাম আমি। একজন আলহামদুলিল্লাহ ফাইবারে সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে এই ধরনের কোনো কিছু আমি ভাই শুনিনি। তাহলে হয়তো বা আমি ওয়ার্ডপ্রেসে এত বেশি কম্পিটিশন, বাট মানে এভারেজ দেখা যায় আমার কাছে 4টা 5টা প্রজেক্ট থাকে, এমন তো হইতো না। আমার প্রোফাইলটা তো ছেলে মানুষের প্রোফাইল। আচ্ছা, না ভাই, এটা আমি বলতেছি না আসলে। না, আমার কাছে এরকম এটা আমিও এটা দেখছি, কোনোভাবে অথেন্টিক মনে হচ্ছে না। না, আমিও কিছু গ্রুপে দেখছি যে মেয়ের প্রোফাইল পিকচার দিয়ে ভাবেন যে আপনার কোন যেন বাংলাদেশের অ্যাক্ট্রেসের পিকচার দিয়ে ভাবেন যে আপনার ফাইবারে অ্যাকাউন্ট খুলছে, তার গিগ অনেকবার সেল হয়েছে, এরকম একটা ভাবেন যে ফার্স্ট পেজের একটা গিগ দেখছিলাম আমি। তো আসলে এরকম কিন্তু কথা শোনা যায় প্রায়, যে মেয়েদের অ্যাকাউন্ট খুললে, এমনকি আমি একটা কোর্স, ইউডেমির একটা কোর্স আপনার মানে শুরু করছিলাম, শেষ তো একটা করিনি। তো ওইটাও দেখা যাচ্ছিল যে এরকম একটা কথা বলা হয়েছে যে মেয়ের প্রোফাইল খুললে কাজ তাড়াতাড়ি পাওয়া যায়, এরকম একটা ব্যাপার। না ভাই, আসলে আমি এটা জানি যে মেয়ে মানুষের প্রোফাইল পিকচার দিয়ে ফেসবুক খুললে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়া যায়, বাট ফাইবারে যে কাজ পাওয়া যায় এটা আমার কাছে অথেন্টিক লাগে নাই, বিকজ ক্লায়েন্ট আসলে কারো ছবি দেখে কোনো কাউকে কাজ দেয় না। ক্লায়েন্ট মানে যারা রিয়াল ক্লায়েন্ট, যারা আসলে প্রফেশনাল, তারা সবসময় দেখে আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতেছেন, আপনার কনভারসেশন মানে আপনার কমিউনিকেশন স্কিলটা কেমন, এবং আপনি ক্লায়েন্ট যে কাজটা যাচ্ছে সেইটাতে কতটুকু এক্সপার্ট। এই সমস্ত বিষয়ের উপরে বেস করে ক্লায়েন্ট বেসিক্যালি কাজ দেয়। আর গিগের ব্যাপারটা এটা আসলে অনেকটাই লাক। এখন তাদের গিগের এসিওটা কোনো না কোনোভাবে অনেক ভালো হয়েছে, দ্যাটস ওয়াই সে ভালো কাজ পাচ্ছে। এখন গিগ যদি ভালো না হয়, সে যে ছবি সেট করুক লাভ নেই। এটার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার গিগটাকে অনেক বেশি এসিও ফ্রেন্ডলি করে তৈরি করতে হবে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। এখন আপনি একটা মেয়ে মানুষের ছবি দিয়ে গিগ ওপেন করলেন, প্রোফাইল ওপেন করলেন, আর আপনার গিগটা পড়ে আছে এখানে দেখাচ্ছে অলমোস্ট 90,000, তো আপনার গিগটা পড়ে আছে 50,000 নাম্বারে। তো ওই জায়গায় কেউ খুঁজতে যাবে আপনার গিগটা? এটা কিন্তু যাবে না। ইভেন আপনি ফার্স্ট পেজে দেখেন, ফার্স্ট পেজে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু ছেলেরা, দেখেন প্রত্যেকটাই ছেলে। এখানে কয়টা মেয়ে আছে? হ্যাঁ, মেয়ে যে নাই তা না, কিন্তু হাতে গোনা যাবে। সো এটা আসলে অথেন্টিক না ভাই, এখানে ডিপেন্ড করে আপনার গিগটাকে কতটা অর্গানাইজড ওয়েতে সাজাইছেন, কতটুকু কাজ পায় এগুলোর উপর। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার প্রেজেন্ট আমি দিয়ে দিব। আচ্ছা সিয়ার ভাই কিছু বলতে চাচ্ছিলেন? না, তেমন কিছু বলবো না ভাইয়া। আল্লাহ 220 আছিল। আসসালামু আলাইকুম ভাইয়া।
হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে কালকে আমি আমাকে অ্যাবসেন্ট ছিলাম আর কি, বাট আমি অফিস থেকে এসে জয়েন করতে দেরি হয়ে গেছে। দেরিটা এরকম যে আমি পৌনে 9টার থেকে ট্রাই করছিলাম, কিন্তু কোনোভাবেই আপনি অ্যাকসেপ্ট করছিলেন না। আমি এরকম কোনো ইস্যু আছে কি যে 8টার পরে যারা জয়েন করবে বা ডিলে হলে আপনি তাদেরকে অ্যালাউ করবেন না? না 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 না, আমি তো ওইভাবে ইয়ে করি নাই ভাই। তাহলে হইতে পারে নেটওয়ার্কের ইস্যু ছিল। না, আমি